একটা বছর এক সংখ্যাটি শুনতে ক্ষুদ্র মনে হলেও 12টা মাস আশায় বুক বেঁধে কাটিয়ে দিয়েছিল মনিরা। এই এক বছরে না পেয়েছে আফরানের ভালোবাসা, না পেয়েছে তার বন্ধুত্ব, তবুও যেন বুকে শত আশা মনিরার। কিসের উপর ভিত্তি করে? বৈধ সম্পর্কের উপর নাকি ভালোবাসার উপর? আফরান চাইলেও অস্বীকার করতে পারে না মনিরা তার বিয়ে করা স্ত্রী। বৈধ সম্পর্কে আবদ্ধ আছে তারা। আর ভালোবাসা, সম্পর্কের টানেও ভালোবাসা যায়। নিজেই পরিস্থিতিতে না পড়লে কখনো হয়তো বুঝতোই না সে। না হলে এত কিছু ঘটে যাবার পর বিশেষ করে আফরান তাকে ভালোবাসে না যেন এই বাড়িতে পড়ে থাকার কোনো মানে হয়। সায়নী তো বলেছিল আফরান তাকেও ঠিক ভালোবাসবে একদিন। মনির ভালোবাসা তো মিথ্যে নয়, তার সম্পর্কের বাঁধনও মিথ্যে নয়। তাহলে কেন এত দূরত্ব তাদের মাঝে? শুধুমাত্র সায়নীর জন্য? আফরানের কাছে সে সায়নীর জায়গায় কখনোই চায়নি বা চাইবেও না। আফরান কি পারে না তার জন্য একটি জায়গা বন্দোবস্ত করতে? তার মনের গহীনে নিজের মনে এসব কথা ভেবে ছোট একটা নিঃশ্বাস ফেলল মনিরা। অনিশ্চিত জীবন নিয়ে হয়তো সারা জীবন এভাবে ভেবেই আশায় কাটাতে হবে দিনরাত। তবুও সে আফরানকে ছেড়ে যেতে রাজি নয়। কেনই বা যাবে? যেভাবেই হোক বিয়েটা তাদের হয়েছে। আফরানের দ্বিতীয় স্ত্রী হলেও স্ত্রী সে। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল মনিরার। স্ক্রিনে তাকিয়ে দেখলো মায়ের ফোন এসেছে। চোখের কোনো জমে থাকা অশ্রুবিন্দু মুছে নিয়ে ফোনটা রিসিভ করলো সে। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? মেয়ের অশান্তি দেখে নিজে কেমনে ভালো থাকি বল। আমার কিসের অশান্তি? স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী শান্তিতে থাকতে পারে না মনিরা। উনি আমায় ভালোবাসেন মা। আচ্ছা তাই? তাহলে এখনও তোর গলা এমন বেজা বেজা কেন? মায়েদের কাছ থেকে বুঝি কিছু লুকানো যায় না সহজে। যেদিন থেকে তার মা শুনেছে সে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেদিন থেকেই তিনি সিদ্ধান্তের সাথে সহমত নয়। পৃথিবীর কোনো মেয়ে যেটা মানতে পারবে না সেটা নিজের মাই বা কী করে মানতে পারবে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মনিরা বলল, তুমি আমাকে নিয়ে এতটা চিন্তায় থাকো কেন? আমি বুঝি না। চিন্তায় কি সাথে থাকি রে মা? যাক, যেটা বলতে ফোন দিয়েছি তোকে। তোর বাবা তোর জন্য এবার আফরানের চেয়ে সুন্দর ছেলের প্রস্তাব আনছে। ওনার সৌন্দর্য বা অর্থের জন্য আমি এখানে পড়ে থাকিনি। আর থাক, কতবার বলতে হবে তোমাদের? আরে শোন, আমাদের পাশের গ্রামের চেয়ারম্যানের ছোট ছেলে রে, তুই চিনিস না? বেচারার বউ তাকে ছেড়ে চলে গেছে। তোদের বিয়ে হলে একজন অপরজনকে ঠিকই বুঝবি। এবার আর অমত করিস না মা, ওই মায়াজাল থেকে বের হয়ে আয়। চুলে রান্না বসিয়েছিলাম, গেলাম আমি, পরে কথা হবে। ফোনের লাইন কেটে বিছানার উপর বসে পড়ল মনিরা। এতক্ষণ চোখের কোণায় পানি আসলেও তা এখন গাল বেয়ে বেয়ে পড়ছে তার। নিজের মা যদি তাকে না বুঝে কাকে বোঝাতে যাবে এই দুঃখ সে? অবশ্য তারই বা দোষ কোথায়? নিজের মেয়েকে কে অনিশ্চিত জীবনের মুখে ঠেলে দিতে চায়? ওপাশ থেকে মনিরা ফোন কেটে দিয়েছে দেখে হতাশ হয়ে ফ্যাকাশে মুখ নিয়ে সোফায় বসে পড়লেন সানোয়ারা বেগম। সায়নীকে নিয়ে সিঙ্গাপুর যাবার পরেই তারা তাদের বিয়ে সম্পর্কে জানতে পেরেছিল মনিরার কাছে। সায়নীকে আগেই পছন্দ ছিল না সানোয়ারা বেগমের। তার কার্যকলাপ তার খুব একটা ভালো লাগতো না, কিন্তু তার ধারণের বাইরেও যে তারা এত বড় একটা কাণ্ড আগে থেকে গটিয়ে রেখেছে জানতে পেরে হতবাক হয়ে যান তিনি। সায়নী আফরানের স্ত্রী কথাটি মানতে তিনি যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে নিজের মেয়ে মনিরার জন্য। প্রথমে বিয়ের দিনই হবু আর ইন্তেকাল করলো, আর পরে যাকে বিয়ে করলো তার নাকি আগেই বিয়ে হয়েছে একবার, এবং সে স্ত্রী একই ঘরে থাকে তারই সাথে। এত বড় ধোঁকা! কই, আফরানকে তারা জোর করেনি মনিরাকে বিয়ে করতে, তাহলে সে কেনই বিয়েটা করেছে? বিয়ে মানে তো আর ছেলে খেলা নয়। যেদিন থেকে আফরান আর সায়নীর ব্যাপারে সবটা জানতে পেরেছেন তিনি, সেদিন থেকেই মনিরাকে বুঝিয়ে চলেছেন এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছে? কেন এই ছেলের জন্য নিজের জীবনটা খারাপ করবে সে? তার কোনো কথা মনিরা শুনেনি, বরং সায়নীর কথা মাথায় রেখেছে। সায়নী তাকে বলেছে একদিন সব ঠিক হয়ে যাবে। এই মিথ্যে আসে মনিরা একটা বছর পার করে দিল, কিন্তু ফলাফল শূন্য। তার মেয়েটা কি কখনো সুখের দেখা পাবে না? রুমের ভেতর প্রথমে প্রবেশ করে স্ত্রীর মুখ দেখতে পেয়ে মনিরার বাবা নুরুল আলমের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। নিশ্চয়ই মনির এই প্রস্তাবে রাজি হয় নাই। তার দিকে না তাকিয়ে সোনারা বেগম জবাব দিলেন, মেয়েটা নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে।
আফজালের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। সে যদি বোঝায় তাহলে হয়তো মুনিরা বুঝতে পারে। তোমার কি মনে হয়? তুমি যা ভালো মনে হয় করো। আমি শুধু আমার মেয়েটার সংসারই দেখতে চাই, সুখী দেখতে চাই। মানুষ এক জীবনে সব পায় না সোনিয়ারা। তোমার মেয়ের খুশি আফরানের বাড়িতেই, তার ভালোবাসা না পেলেও। স্বামীর কথা শুনে নিশ্চুপ হয়ে নিজের মনে ভাবতে থাকেন সোনিয়ারা বেগম। তাহলে এমন কিছু কি করতে হবে যাতে আফরান তার প্রাপ্য সুখ দিতে বাধ্য হয় মুনিরাকে? আফজাল খানের শরীরটা প্রায় খারাপ থাকে ইদানিং। কোমর ব্যথা, পিঠে ব্যথা, হাঁটতে অসুবিধা, শরীরটা ম্যাশ ম্যাশ করে। এসব যেন প্রতিদিনের সঙ্গী তার। তবুও যে বড় ধরনের কোনো অসুবিধা হচ্ছে না এটাও কম কি। অবশ্য সারাক্ষণ সেবার উপরে থাকছেন তিনি। বাবা আসবো? মুনিরার ডাকে সায় দিয়ে আফজাল খান বললেন, হ্যাঁ আসো। এক কাপ গরম চা টেবিলের উপর রেখে তার পাশে বসে মুনিরা বলল, আজকে চাটা আমি বানানোর সৌভাগ্য অর্জন করলাম। তার কথায় মুচকি হেসে আফজাল খান বললেন, হাসপাতাল থেকে কোনো খবর এসেছে? না, এখনও আসেনি। আফরান একটা ফোন দিয়ে দেখতে পারো, সে হয়তো ওখানেই থাকবে। জি, আমি রুমে গিয়ে দিচ্ছি। ফোনটা ওখানেই। আচ্ছা। নিজের রুমে এসে ফোন হাতে নিল মুনিরা। হাসির মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। হাসির একার পক্ষে ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলেই আফজাল খানের কথা মতো আফরান তার দায়িত্ব নেয়। আফরানের ফোন নাম্বার ডায়াল করে মনিরা কল দিল। একবার রিং হতে আফরান রিসিভ করে বলল, হ্যাঁ বলো মনিরা, ভালো আছেন? হুম, দৌড়াদৌড়ির উপর আছি। খালার শরীরটা কেমন? ভর্তি করাতে হয়েছে হাসপাতালে। বলেন কি? সিরিয়াস কিছু? তেমন কিছু না, স্যালাইন দেওয়া হয়েছে তাকে, শরীরটা দুর্বল। আমি আসবো আপনাদের জন্য দুপুরের খাবার নিয়ে? না থাক, রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব। আমি থাকতে রেস্টুরেন্ট কেন? বাইরের খাবার তো। জানি, বাইরের খাবার সে একদমই খেতে পছন্দ করে না। ঠিক আছে, আমি আসবো, খাবার রেডি করে রেখো। হাসপাতালে আমি নিয়ে আসবো খাবার, চিন্তা করো না। তোমার বাবার কাছে থাকা উচিত। আমি খালাকে দেখবো না? নিশ্চয়ই দেখবে, কাল এসো তুমি। ঠিক আছে। ফোন রাখার পরে মনিরা আবারও ছুটে গেল আফজাল খালের রুমের দিকে। বাবা, খালাকে হাসপাতালে ভর্তি করিয়েছে, আর উনি দুপুরের খাবার নিতে আসবেন বাসায়। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও। আফজাল খানের রুমের দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো সকাল 11টা বাজতে আর 10 মিনিট বাকি। দ্রুত বেগে মনিরা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। জোহরের আজান দিয়ে দিল, কিন্তু মনিরা এখনও রান্নাঘরের কাজে ব্যস্ত। জটাপট হটপটে খাবার ঢুকিয়ে নিল মনিরা। একবার ভাবলো গোসলটা সেরে নেবে, আবার ভাবলো আরেকটু অপেক্ষা করলেই হয়, আফরান যদি চলে আসে। ভাবতে ভাবতে কলিং বেলের শব্দ বেজে উঠল। মনিরা ছুটে এসে দরজা খুলে দেখা পেল আফরানের। ইস, বেচারা ঘেমে গিয়ে একাকার হয়ে গিয়েছে। তার অবস্থা দেখে মনিরা বলল, এ কি, এ অবস্থা কেন আপনার? ভেতরে প্রবেশ করতে করতে আফরান জবাব দিল, বলেছিলাম না দৌড়াদৌড়ির উপরে আছি। খাবার তৈরি আছে? হ্যাঁ, সব তৈরি। আমি গোসল সেরে নামাজ আদায় করে আসছি। আফরান নিজের রুমের দিকে এগিয়ে যেতে মনিরা রান্নাঘরের দিকে ছুটল আফরানের জন্য খাবার ব্যবস্থা করতে। নামাজ সেরে নিজের রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং রুমের টেবিলে সাজানো দেখতে পেয়ে চেয়ারে বসা মনিরাকে জিজ্ঞেস করলো আফরান, আমার জন্য এসব? আমি চেয়েছিলাম ওখানে খাবো, এসেছেন যখন এখানে খেয়ে নিলেই হয়। কিছুক্ষণ চুপ থেকে চেয়ার টেনে বসে পড়ল আফরান। একটা প্লেট নিয়ে 1 চামচ বুনা খিচুড়ি ও মুরগির একটা পিস নিয়ে খেতে লাগলো সে। তা দেখে মনিরা বলল, এত কম খাবার? আবার খাবো ওখানে? বাবাকে দিয়েছ? হ্যাঁ, দিয়ে এসেছি। তুমি খেয়েছ? না, আমি গোসলই সারতে পারিনি। ও। মনিরা আশা করেছিল আফরান নিজের সাথে তাকে খেতে বলবে, কিন্তু এমন কিছুই আফরান বলল না। খাওয়া শেষ করে সে মনিরার উদ্দেশ্যে বলল, খাবারগুলো ডাইনিং টেবিলে এনে রাখো, আমি বাবার সাথে দেখা করে এসেই বেরিয়ে যাব। আর শোনো। হ্যাঁ, তুমিও খেয়ে নিও। হ্যালো ওল্ড ম্যান। আফরানের ডাকে শোয়া থেকে উঠে বসলেন আফজাল খান। তিনি হেসে বললেন, হাই ইয়াং ম্যান, কী অবস্থা তোর? একা এসেছিস? হ্যাঁ। হাসির মায়ের পাশে থাকাটা দরকার। বিশ্বস্ত মহিলা সে, নিজের সংসারের মতো এই সংসারটা আগলে রেখেছিল। নিজের বোনের জায়গা দিয়েছে তাকে। তাহলে তো তাকে ফুফু ডাকা উচিত, খালা না ডেকে। বলেই হো হো শব্দে হেসে উঠল আফরান। আফজাল খান মৃদু হেসে বললেন, খাবার নিতে এসেছিস না? যা, এখন দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি। বাসার কাজ গোসল ও নামাজ সেরে নিতে মনিরার দুপুর 3টে বেজে গেল। খেতে ইচ্ছে না করলেও আফরানের বলা কথাটি তার মনে পড়ল, তুমিও খেয়ে নিও।
এমন ছোট ছোট কথাগুলো যেন আফরানের মুখ থেকে শুনতে ভালো লাগে মনিরার। এটাই কি তবে ভালোবাসা? ভীষণভাবে মিস করছে সে আফরানকে। আফরান অফিস থাকাকালীন তাকে মিস করলে তার রুমে গিয়ে হেঁটে আসে মনিরা। আজও তার ব্যতিক্রম হলো না। আফরানের রুমে থাকার অধিকার না পেলেও হেঁটে আসার অধিকার সে ঠিকই পেয়েছে। আফরানের রুমে প্রবেশ করতে বিছানার উপর তার শার্টটা দেখতে পেয়ে মনিরা, এই শার্ট পরে সে সকালে হাসপাতালে গিয়েছিল, এখন তা বদলে আরেকটি পরেছে। বিছানার উপর থেকে শার্টটা নিয়ে তাতে নাক ডোবালো মনিরা। আফরানের শরীরের ঘ্রাণ নেওয়ার চেষ্টায় মগ্ন সে। এই কাজটা যে প্রথম করছে এমন নয়, প্রায় করে সে এমন, তবে লুকিয়ে। কিছুক্ষণ এভাবে কাটানোর পর সে ভাবলো শার্টটা গোসলের আগে দেখলে ধুয়ে দিতে পারত। আবার ভাবলো গোসল করেছে তাতে কি, স্বামীর কাজ সবসময় করা যায়, এখন ধোয়া যেতেই পারে, পরে না হয় খেয়ে নেবে। আর না ভেবে মনিরা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। বিকেল গনিয়ে সন্ধে এসে গেল। একবার কি ফোন দিয়ে দেখবে ওদিকের কী অবস্থা, ভাবতে ভাবতে কলিং বেলের শব্দে কান এলো মনিরার। দরজার পাশে এগিয়ে এসে দরজা খুলে দিয়ে দেখতে পেল প্রিয় মানুষের। মুখে হাসি ফুটিয়ে মনিরা বলল, এসেছো তুমি? মনিরার প্রিয় কয়েকজন মানুষের মাঝে সায়নী একজন। আর দরজার ওপাশে রয়েছে সায়নী। মনিরার উদ্দেশ্যে মিষ্টি হাসি দিয়ে সায়নী বলল, আসলাম। সায়নী ভেতরে প্রবেশ করলো। মনিরা তাকিয়ে থাকলো দরজার বাইরে। পেছনে ফিরে মনিরাকে দেখে হেসে উঠল সায়নী। মনিরা অবাক চোখে তাকিয়ে বলল, হাসছো কেন আপু? এভাবে দাঁড়িয়ে না থেকে আমাকে জিজ্ঞাসা করলেই হয় আফরান কোথায়। না মানে দেখছি না তো, একসাথেই তো আসার কথা। একসাথেই এসেছি বাবা, গাড়ি পার্কিং করছি। ও তাই বলো? খালা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, তবু আজ রাত ওখানেই রাখছি। হাসি আছে সাথে। ভালোই করেছ। আমার জন্য একটু চা করে দিবি? গোসলটা সেরে আসছি আমি। আচ্ছা। সায়নের রুমের দিকে এগিয়ে যেতে আগমন ঘটল আফরানের। তাকে দেখে মনিরা বলে উঠল, চা খাবেন তো আপনি? কেন নয়। চুলে তোয়ালে পেঁচিয়ে সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে এলো সায়নী। তার দিকে আর চোখে তাকিয়ে আফরান বলল, সে এমন একটা মেয়ে যে পাহাড় কাটলেও মনে হয় তার মুখে ক্লান্তির ছাপ পড়বে না। অবশ্য অপসরী সর্বদা অপসরীই থাকে। ব্রুজোরা কুচকে সায়নী জিজ্ঞাসা করলো, কার কথা বলছো? সোফা ছেড়ে উঠে সায়নীর পাশে এসে মাথায় পেঁচানো তোয়ালে খুলতে খুলতে আফরান বলল, তোমার। মৃদু হাসল সায়নী। এদিকে আফরান তার ভেজা চুলের মাঝে মুখ ডুবাতে দেরি করল না। সায়নীর ভেজা চুলের স্পর্শ আফরানের কাছে বৃষ্টির ফোঁটার মতো মনে হয়। এই বৃষ্টিতে যেন সারাদিন ভিজলেও শান্তি। শুরু হয়ে গেল। মুখে ক্লান্তির ছাপ দেখা না গেলেও বড্ড ক্লান্ত আমি। ছাড়ো এখন, চা খেয়ে আসি। কিসের ছাড়ো তো আফরান। কে শুনে কার কথা। সারাদিন দৌড়ঝাঁপের পর সায়নীকে কাছে পেয়ে যেন সব ক্লান্তি ভুলে গিয়েছে আফরান। তাই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সে। এতটা সুখ কেন এই মেয়েটার মাঝে? আপু হলো তোমাদের? মনিরার ডাক কানে আসতে আফরান ছেড়ে দিল সায়নীকে। সায়নী হাসতে হাসতেই বলল, চলো এখন, রাতে পুষিয়ে দেবে কিন্তু। সে দেখা যাবে। ডাইনিং টেবিলে চা এবং নাস্তা সাজিয়ে রেখেছে মনিরা। সায়নী ও আফরান একসাথে এসে বসলো চেয়ার টেনে। গরম গরম নুডলস দেখে সায়নী বলে উঠল, এটার দরকার ছিল খুব বেশি। সায়নী এক বাটি নুডলস নিয়ে খাওয়া শুরু করলে আফরানের উদ্দেশ্যে মনিরা বলল, আপনি খাবেন না? আমার দুবার ভাত খেতে হয়েছে, এবার এখানে আর একবার হাসপাতালে সায়নীর সাথে। আচ্ছা তোমরা থাকো, চাটা রুমে নিয়ে গেলাম আমি, কিছু কাজ আছে। আফরান চলে যেতে সায়নী বলল, তোর আজ অনেক কষ্ট হয়েছে তাই না? একা সব সামলাতে হয়েছে। নিজের সংসারে কাজ করতে কিসের কষ্ট? নিজের সংসার। কথাটি শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলেও মুখে হাসি ফুটিয়ে সায়নী বলল, সেটাও ঠিক। বাবা ভালো আছেন? হ্যাঁ আছেন। খাওয়া শেষ করে সায়নী পা বাড়ালো আফজাল খানের রুমের দিকে। আফজাল খানকে বিছানার উপর বসে বই পড়তে দেখে সে বলল, আমি এখন আসলে কি তোমার বই পড়ার ডিস্টার্ব হবে? বইটা একপাশে রেখে তিনি জবাব দিলেন, হবে বললেও তুই না এসে থাকবি? ভেতরে প্রবেশ করে দুষ্টু একটা হাসি দিয়ে সায়নী বলল, ঠিক বলেছ। তা তোমার কোনো অসুবিধা হয়নি তো? নিশ্চয়ই আমার হাতে চা অনেক মিস করেছ। বানিয়ে আনবে এখন? তোকে মিস করেছি, কিন্তু চা মিস করিনি। মনিরার হাতের বানানো চাটা একেবারেই তোর মতো। একসাথে থাকতে থাকতে তোর মতো অনেক কিছুই পারে সে। আফজাল খানের কথা শুনে সায়নীর মুখের হাসি যেন বিলীন হয়ে গেল। কথা না বাড়িয়ে সে বলল, আমি এখন আসি, ক্লান্ত লাগছে। আয়। রুম থেকে বেরিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল সায়নী। এমনটা তো হবার কথা ছিল না। উন্নত চিকিৎসার জন্য
আফরানের সাথে সিঙ্গাপুর গিয়েছিল শাইনি। আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। মনিরাকে দেওয়ার কথা সে রেখেছে, কিন্তু আফরান মনিরার সাথে এখন সহজ হতে পারেনি। শুরুর দিকে মনিরার দিকে আফরানের ঠেলে দিতে চাইলেও ধীরে ধীরে থেমে যায় সায়নী। কারণটা কি তা সে নিজেও জানে না, তবে একটা কথা ঠিকই জানে, নিজের সব কিছুর জন্য একটা মেয়েকে শেয়ার করা গেলেও স্বামীকে যায় না। আবার এটাও অমান্য করা যাবে না মনিরাও আফরানের স্ত্রী। হয়তোবা কোনো একদিন আফরানও তার মাঝে সবটা স্বাভাবিক হয়ে যাবে, সেদিন ঠিকই সবটা মানতে হবে তার। এটাও ভুলে গেলে চলবে না মনিরার বাবার জন্যই আফরান আজ তার হয়েছে। কেননা ছোটবেলায় পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচায় আফরানকে মনিরার বাবা। আবার মনিরার জন্য আজ সায়নী জীবিত রয়েছে, না হলে সেদিন হয়তো গাড়ির চাপায় প্রাণ হারাতো সে। তাছাড়া সমস্ত কিছুর উপরে বড় সত্য যেটা হলো তা হলো মনিরাও আফরানের স্ত্রী। মাথা থেকে সমস্ত খারাপ চিন্তা বের করে সায়নী বিড়বিড় করে বলল, আমাকে শক্ত থাকতে হবে, মনিরার অধিকার থেকে আমি ওকে বঞ্চিত করতে পারি না। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে মনিরা। তার পাশে এসে বসলো সায়নী। মনিরা বাংলা মুভি দেখতে অনেক পছন্দ করেন। সায়নীর তা খুব একটা ভালো না লাগলেও মাঝে মধ্যে মনিরাকে সঙ্গ দিতে তার পাশে বসে। বাংলা সিনেমা দেখতে অন্য কোথাও মনোযোগ দেয় না মনিরা। সায়নী যে তার পাশে এসে বসেছে খেয়ালই করেনি সে। সায়নী হেসে বলে উঠল, আমি এসেছি তোর সাথে ফিল্ম দেখার জন্য। ও আপু তুমি? ফিল্মের নাম কি রে? 1 টাকার বউ। 1 টাকার বউ বলতে? কাবির নামে 1 টাকা। সায়নীর প্রশ্ন শুনে মনিরা তাকে সিনেমার কাহিনী শোনাতে ব্যস্ত হয়ে পড়েছে। সে নাকি আগে এই সিনেমা দেখেছে। এদিকে মনোযোগ সহকারে কাহিনী শুনে চলেছে সায়নী। মাঝে মধ্যে উচ্চ শব্দে হেসে উঠছে। মনিরার বলার ধরন খুব ভালো। ইমোশনাল সিনের কথা এমনভাবে বলবে যে কেউ কাঁদতে বাধ্য হবে। আবার হাসি সিনের কথা এমনভাবে বলবে হাসতে হাসতে গড়া করে খেতে বাধ্য হবে মানুষ। সায়নী খুব এনজয় করে এইসব ব্যাপারগুলো। ড্রয়িং রুম থেকে সায়নী ও মনিরার কথা হাসির শব্দে বেশি আসছে আফজাল খানের কানে। মৃদু হাসলেন তিনি। কেউ দেখলে তাদের সতীন বলে না, বলে তারা একই মায়ের পেটের বোন। না হলে দুটো মেয়ের যেভাবে সংসারটা আগলে রেখেছে অন্য কোনো মেয়ের পক্ষে এসব সম্ভব নয় এই যুগে। সায়নী যখন আফরানের সাথে বিদেশ গমন করে মনিরা দিনটা ত্যাগ করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে সায়নীর সুস্থতা কামনা করে। তার জায়গায় অন্য কেউ হলে হয়তো সায়নীর মৃত্যুও কামনা করতে পারত। আল্লাহর অশেষ রহমতে সায়নী সুস্থ হয়ে আসে। মনিরাকে দেওয়া নিজের কথা রাখে সে, যেতে দেয়নি তাকে এ বাড়ি ছেড়ে। সায়নীর সাথে ঘটা করে আবারও বিয়ে দেওয়া হয় আফরানের। লোকসমাজ নানা কথা বললেও ধার ধারেনি আফজাল খান, না ধার ধরেছে সায়নী ও মনিরা। তখন থেকে এই 203 বোনের মতো আছে, কিন্তু পরিবর্তন হয়নি আফরানের মাঝে। অন্য কোনো ছেলে হলে হয়তো প্রথম বউয়ের অনুমতি পাওয়া পরে দ্বিতীয় বউকে সহজে আপন করে নিত। তবে আফরান এই 1 বছরও মনিরার সাথে সম্পর্কটা আগাতে সক্ষম হয়নি, হয়তোবা কোনোদিন পারবেও না। এই আশায় আছেন তিনি, সাথে মনিরাও। সারাদিন হাসপাতালে কাটানোর ফলে সায়নীর শরীরটা ভালো লাগছে না। তাই আসে মনিরার পাশে বেশিক্ষণ না বসে এগিয়ে গেল নিজের রুমের দিকে। অফিসের কাগজপত্র নিয়ে ঘাটাঘাটিতে ব্যস্ত আফরান। সায়নী তার পাশে বসে বলল, কী করে সারাদিন এসব করতে ভালো লাগে তোমার? আর সারাদিন হসপিটালে দিন চলে গিয়েছে, এখন অন্তত রেস্ট নাও। সায়নের কোলে মাথা রেখে আফরান বলল, তুমি বললে ঘুমিয়ে যাব। না, এখন ঘুমোতে হবে না, ভাত খেয়ে ঘুমোবে তুমি। আজ না একটুও খাবার খেতে ইচ্ছে করছে না। মনিরা এত কষ্ট করে রান্না করেছে, খাবে না কেন? তোমার হাতে রান্না বললে অল্প হলেও খেতাম। ঠিক আছে সরো, রান্না করে আসি। আরে আমি তো মজা নিলাম, মনিরা রান্নাও খারাপ না। তাহলে খেয়েই ঘুমাবে। সোনিয়ারা বেগমকে সারা রুমে পায়চারি করতে দেখে নুরুল আলম বললেন, আমি সায়নীর সাথে কথা বলবো, সে যেন মনিরাকে রাজি করায় আরেকটা বিয়ের ব্যাপারে। ওই মেয়ে তো যত নষ্টের মূল। এভাবে বলছো কেন তুমি? কী ভেবে বলবো? যে আশ্রয় দিয়েছে তারই ক্ষতি করে দিয়েছে এই মেয়ে। এভাবে গোপনে কোনো ভালো মেয়ে বিয়ে করে বলো? আফজালের কিন্তু সায়নীকে নিয়ে কোনো সমস্যা নেই। আমার সম্মান রাখতে গিয়ে সে আফরানের সাথে জোরাজুরি করেছে মনিরাকে বিয়ে করতে। তবে এর আগে যদি জানতে পারতো সায়নী ও আফরান একে অপরকে ভালোবাসে, তাহলে সে নিশ্চয়ই মেনে নিত। দোষটা আফরানের, সে তার বাবাকে চিনতে ভুল করেছে। আসলে আফরানের দোষও বলা যায় না, পরিস্থিতিটাই হয়তো খারাপ ছিল। দোষ কারো না, দোষ আমার মেয়ের কপালের। তুমি ভাবছ সায়নী যদি পোয়াতি হয় তবে মনিরার কী হবে? তোমার মেয়ে যদি এসব না ভাবে, আমার কী করার আছে বলো?
তোমার আপাতত কিছু করতে হবে না, আমাকে ভাবতে দাও কী করা যায়। কথাটি বলে আবারও পায়চারি শুরু করলেন সোনিয়ারা বেগম। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন নুরুল আলম। রাত 11টা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে ঘুমোতে চলে গেল। চোখে ঘুম নেই মনিরার। ঘুমটাও যেন তার সঙ্গী হতে নারাজ। শোয়া থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের চাঁদের আলো উপভোগ করল সে। হঠাৎ পানি খেতে ইচ্ছে হলে রুমে এসে দেখতে পেল পানির জগটা খালি। জগ নিয়ে এসে গিয়ে গেল ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমে আসতে কানে বাজল মনিরার আফরানের গাওয়া গান। এক মুহূর্তের জন্য মনে হলো আফরান যেন তার জন্য গানটি গেয়েছে, কিন্তু না, 1 বছরে এই সৌভাগ্য লাভ করেনি মনিরা। ডাইনিং রুমটা আফরানের রুমের পাশের হওয়ায় ভেতরের শব্দ বাইরে চলে এসেছে। আর এমনটা যে মনিরা প্রথম শুনছে তা নয়। কোনোদিন শুনে আফরান ও সায়নের হাসি ঠাট্টা শব্দ, কোনোদিন একসাথে গান করার, কোনোদিন আজকের মতো আফরানের গান। তার জীবনে কি এমন দিন কখনো আসবে না? ভাবতেই বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মনিরার। ভালোবাসে আফরান তাকে। একটা গান না শোনালে যেন মরেও শান্তি পাবে না সে। যদিও এটা কখনো সম্ভব কিনা তার জানা নেই, কেননা আফরান শুধু সায়নীকেই ভালোবাসে। সবটা জেনেও সে পড়ে আছে এই বাড়িতে। আশা করছে একদিন তাকেও আফরান ভালোবাসবে, এভাবেই গান শোনাবে। এসব কি খুব অন্যায়? ছাওয়া নাকি বেহায়াপনা? যদি তাই হয়ে থাকে, হোক না সে একটু বেহায়া নিজের বৈধ সম্পর্কের জন্য। সকালে ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকালো আফরান। কি সকাল 9টা পার হয়ে গিয়েছে, কিন্তু সায়নী তাকে ডাকেনি। চোখ জোড়া কসলাতে কসলাতে উঠে পড়লো আফরান। তখনই আগমন ঘটল সায়নীর। কী রে, আমি ডাকলে না কেন? অফিসে দেরি হয়ে গেল অনেকটা। আজ অফিস যাওয়া হচ্ছে না তোমার? মানে? আফরান, ভুলে গেলে আজ খালাকে হাসপাতাল থেকে ছাড়াতে হবে। তারপর রাতে তোমার বন্ধুর বিয়ে আছে, ওখানে যেতে হবে। খালাকে আমি বাসায় পৌঁছে দিয়ে অফিসে ঘুরে আসতে পারতাম, কালও যাওয়া হয়নি। আর বিয়ে তো রাতে। এখন থেকে এত দৌড়াদৌড়ি করলে রাতে দেখতে আনফ্রেশ লাগবে তোমাকে। আমি আফরান খান জনাব। আনফ্রেশ আমার ডিকশনারিতে নেই। আফরানের কথা শুনে হাসতে থাকলো সায়নী। আফরান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সকাল সকাল আমাকে মেরে ফেলার ধান্দা করছো নাকি? করছি তো। উঠো এবার, নাস্তা করে হাসপাতালে যাও। আফরান বিছানা ছেড়ে উঠতে সায়নী বলে উঠল, তুমি কাল নিজের শার্ট নিজে ধুয়েছ? বাবা, আমি একদিন না থাকাতে কত উন্নতিই না হয়েছে তোমার। বুঝলাম না। আরে বারান্দায় পেয়েছি তোমার শার্টটা ঝুলানো অবস্থায়, আলনায় রেখেছি। ভালোই দ্রুত করতে পারো দেখছি। যাই হোক, ফ্রেশ হয়ে আসো টেবিলে। সায়নী বেরিয়ে যেতে আফরান এগিয়ে গেল আলনার দিকে। কালকে হাসপাতাল থেকে আসার পর সে শার্টটি বিছানার উপর রেখে গিয়েছে, স্পষ্ট মনে আছে। তাহলে কে ধুয়েছে? মনিরা। শার্টটা হাতে নিয়ে মুচকি হেসে আফরান আপন মনে বলল, এ মেয়ে অন্য কারো বউ হলো নির্ঘাত তার মায়াজাল থেকে স্বামী বেরিয়ে আসতে পারত না। মনিরা মানেই একটা মায়াবতী। ডাইনিং টেবিলে নাস্তা করতে এসে মনিরা সায়নীকে দেখতে পেল আফরান। চেয়ার টেনে বসতে সায়নী বলল, একটা কথা ছিল। বলো। তোমার সাথে আজ মনিরাকে নিয়ে যাবে হাসপাতালে? খালাকে দেখতে চাইছে ও। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মনিরা উদ্দেশ্যে আফরান বলল, তৈরি হয়ে এসো। এত সহজ আফরান রাজি হয়ে যাবে ভাবতে পারেনি তারা। মনিরা উৎসুক কণ্ঠে বলে উঠল, এখনই আসছি। মনিরা ছুটে নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। সায়নী তার উদ্দেশ্য করে বলল, পাগলি মেয়ে, নাস্তা তো করে যা, পরে করবো আপু। মনিরা চলে গেলে সায়নী মুচকি হেসে বলল, মেয়েটা ছেলে মানুষই এখনো গেল না। বয়স কম তো, দেখছো না? এমনভাবে ছুটছে যেন হাসপাতাল না, বেড়াতে নিয়ে যাবে তাকে। কথাটি বলে খাওয়ায় মনোযোগ দিল আফরান। সায়নী নিজের মনে বলল, তোমার সাথে বেরোতে পারবে বলেই এতটা উৎফুল্ল সে। তোমাকে সে বড্ড ভালোবাসে। একদিন হয়তো তা তুমিও বুঝবে। গাড়িতে বসে আছে মনিরা ও আফরান। আফরান ব্যস্ত ড্রাইভিং করতে, তার দেখে আর চোখে তাকিয়ে রয়েছে মনিরা। আফরানকে যেন ঠিক বাংলা সিনেমার হিরোর মতোই লাগছে তার কাছে। আফরান তার দিকে তাকাতে চোখ সরিয়ে বাইরে তাকালো মনিরা। ঠিক তখনই চোখ পড়ল ছোটোখাটো একটা ফুচকার দোকান। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে মনিরা বলে উঠল, ফুচকার সাথে সাথে গাড়ি থামিয়ে দিল আফরান। শান্ত গলা জিজ্ঞেস করলো, খাবে তুমি? এখানে বসো, আমি নিয়ে আসছি। গাড়িতে বসেই খেতে হবে কিন্তু। গাড়ি থেকে বেরিয়ে আফরান এগুলো দোকানের দিকে। মনিরা নিজের গায়ে চিমটি দিয়ে বিড়বিড় করে বলল, না, আমি স্বপ্ন দেখছি না। সকাল 11টা। আফজল খানের আরেকবার চা খাবার সময় হয়েছে।
সায়নী তার জন্য চা নিয়ে গিয়ে গেল তার রুমে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে সায়নী বলল, বাবা তোমার চা, খেয়ে নাও। একটু বসবি মা? আফজাল খানের কথায় বসে পড়ল সায়নী। তার দেখে তাকিয়ে আফজাল খান বললেন, আফরান আর মনিরা একই সাথে বাইরে বলে কি তোর মন খারাপ হয়েছে? কি যে বলো না বাবা, এসব পরিস্থিতির মোকাবেলা করতে হবে এমন ধারণা আমার আগেই ছিল। সবটা জেনে সিদ্ধান্ত নিয়েছি আমি। কিন্তু আফরান তার প্রাপ্য অধিকার এখনও মনিরাকে দিতে পারেনি। হ্যাঁ, মনিরাকে সে অনার্স কমপ্লিট করানোর জন্য কলেজে ভর্তি করিয়েছে, কোনো কিছু অভাব হতে দিচ্ছে না। কিন্তু ভালোবাসা, স্বামীর ভালোবাসা ছাড়া সংসার অসম্পূর্ণ। এটা মানিস তুই? কখনো যদি মনিরাকে আফরান ভালোবাসতে শুরু করে, মানতে পারবি তুই? শাইনির মনে হচ্ছে তার গলাটা ধরে আসছে, কথা আসছে না মুখ দিয়ে কোনো। তার অবস্থা বুঝতে পেরে আফজাল খান বললেন, যদি নাই পারিস মনিরাকে সম্পর্ক থেকে বেরোতে বাধ্য কর। মেয়েটার বয়স কম, বড় আবেগী মেয়ে। তার প্রথম ভালোবাসা আফরান বলেই এত কিছু সহ্য করে 1 বছর সে এখানে পড়ে আছে। আমি চাই না মনিরা তার সারাটা জীবন এভাবে নষ্ট করুক। নিজের রুমে বসে আছে সায়নী। আফজাল খানের কথা তার কানে বাজছে মনিরাকে দেওয়া তার নিজের কথাও। আসলে মনিরা তার প্রাপ্য অধিকার পাচ্ছে না। তার উচিত মনিরার প্রাপ্য অধিকার পেতে সাহায্য করা। কিন্তু এর মানে হলো আফরানকে ভাগ করে নেওয়া। আফরান যদি চাইতো তাহলে নিশ্চয়ই কিছুই করার ছিল না সায়নীর। কিন্তু আফরান তো নিজেই সম্পর্কটা আগাতে চায় না। সে নিজেই বা কী করতে পারে? আর যদি আফরান সম্পর্কটা আগাতো তাহলে কি করতো সে? নানা রকম প্রশ্ন অস্থির হয়ে আছে সায়নীর মন। গোপনে বিয়ে করার মনিরাকে শুরু থেকে কিছু না বলার শাস্তি যে তাকে এভাবে পেতে হবে ভাবেনি সে। না চাইতেও কাঁদতে তার অনেক বেশি ইচ্ছে করছে। এক পর্যায়ে ফুফিয়ে কেঁদে উঠল সায়নী। উপরের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে সে বলে উঠল, হে আল্লাহ, মনিরাকে দেওয়া কথা আমি ফেলতে চাই না। আবার আফরান আর কাউকে ভালোবাসবে এটাও আমি মানতে পারবো না। তুমি আমাকে রাস্তা দেখাও, এমন কিছু একটা করো যাতে সবটা সহজ হয়ে যায়। সবটা আমি মানতে পারি। মনিরাকে আমাদের মাঝে রাখার একটা ব্যবস্থা করে দাও। আফরান আর আমি দুজনেই যেন ওর প্রাপ্য অধিকার থেকে ওকে বঞ্চিত না করি। আমার মনে এই নিয়ে যেন কোনো সংশয় না থাকে। এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তাও যদি না পারো আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ, নিয়ে যাও। তবু আমি কথার খেলাপ করেছি, সতীনই হয়, এমন কোনো কথা শুনতে পারবো না। সন্ধ্যা 7টা। মনিরার রুমে উপস্থিত হলো সায়নী। সায়নীকে দেখতে পেয়ে মনিরা বলল, আপু কিছু লাগবে তোমার? লাগবে। কি? আজ আফরানের বন্ধুর বিয়ে, তুই আমাদের সাথে যাবি? মানে যা শুনছিস তা। আকাশি রঙের কাতান শাড়িটা বের কর, একই রকম করে সাজবো আজ। মুখটা ফ্যাকাশে করে মনিরা বলল, উনি কিছু বললে? উনি কি বলবে? তুইও তার স্ত্রী। কাল আমার ক্লাস আছে আপু, ক্লান্ত হয়ে যাব। তোর না টেস্ট পরীক্ষা হয়ে গেল প্রথম বর্ষের, সামনে এমনিতেও বন্ধ কলেজ। একদিন না গেলে কিচ্ছু হবে না। দেখি আয়, তৈরি হ, দুজনে একসাথে। ডালা শাড়ি পরনে, কানে বড় ঝুমকো, দু হাতে 2 ডজন চুড়ি, মাথায় খোপা করা, সেই খোপায় বেলি ফুল। বাহ, সায়নীকে দেখতে বেশ লাগছে। আফরান পরনে মাত্র শার্ট ঢুকিয়েছিল। সায়নী তার পাশে এসে বোতাম লাগিয়ে দিতে দিতে বলল, আজ আমাদের সাথে অন্য একজনও যাবে। কে? মনিরা। কিন্তু বাবা, দারোয়ান কাকাকে বলে দিয়েছি বাবার সাথে থাকতে। সায়নী, খুব দরকার এটার। ও তোমার স্ত্রী আফরান, ওকে আমি কথা দিয়েছিলাম ওর অধিকার থেকে বঞ্চিত হতে দিব না। কথা কি রাখতে পারছি আমি কথা দেইনি, কিন্তু তুমি ওকে সম্পর্কে আবদ্ধ করেছ। বিয়ে তার ছেলে খেলা নয়। ভুল যা করেছি আমরা করেছি। আমাদের ভুলের জন্য ও কেন শাস্তি পাবে? সায়নী, মনিরা যাচ্ছে আমাদের সাথে। পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমাকে। কাউকে দুঃখে রেখে সুখী হওয়া যায় না আফরান। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমি। বেঁচে ফিরেছি বলে কথার খেলাপ করব এমন মেয়ে আমি অন্তত নই। তুমি বললেও বলতে পারো এটা ন্যাকামি। বিয়ে বাড়িতে আলোর ঝলকানির মাঝে মনিরের হাসিটা চোখে পড়ল আফরানের। সায়নীর মতো একইভাবে সেজেছে সে। ভালোই লাগছে তাকে। এই প্রথম তাকে নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে আসা হয়েছে। কতই না খুশি লাগছে মেয়েটাকে। অল্পতেই খুশি হয়ে যায় এই মেয়েটি। হ্যালো মিস্টার আফরান খান। পেছনে ফিরে পুরনো বান্ধবীর দেখা পেয়ে অবাক চোখে তাকিয়ে আফরান বলল, তুমি? আমি। তোমার সাথে যোগাযোগ না থাকলেও দুলামশাইয়ের সাথে ঠিকই ছিল। তা বিয়ে শাদী করেছ? হ্যাঁ। তুমি? হাজব্যান্ড দেশের বাইরে। ও, তা তোমার ওয়াইফ কোথায়? দেখা করতে চাই। যে আফরানের জন্য
মেয়েরা পাগল ছিল তার বউয়ের মুখখানি দেখতে চাই। মুচকি হেসে আফরান বলল, নিশ্চয়ই, এসো আমার সাথে। সায়নী ও মনিরা একই পাশে দাঁড়িয়ে কথা বলছিল। আফরান তার বান্ধবীকে নিয়ে এগিয়ে এসে সায়নীকে দেখিয়ে দিয়ে বলল, মিট মাই ওয়াইফ সায়নী। হাই সায়নী, আমি আফরানের ক্লাসমেট ছিলাম। ও আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, তুমি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর সায়নী। অবশ্য আফরানের বউ এমনই হওয়ার কথা। মৃদু হেসে সায়নী জবাব দিল, ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তোমার পাশের মেয়েটিকে একইভাবে সেজেছ তোমরা? আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, তুমি বলো আফরান, মনিরা তোমার কি হয়? কেন যেন মনিরার মনে হলো আফরান আর সত্যি বলবেই। আফরান শান্ত গলায় তার বান্ধবীর উদ্দেশ্যে বলল, শি ইজ মাই ওয়াইফ অলসো। মেয়েটির কথাটা বুঝতে একটু সময় লাগলো। আফরানের ফোনের রিংটোং বাজলে সেখান থেকে প্রস্থান করে। মেয়েটি উৎসুক দৃষ্টিতে সায়নীর দিকে তাকিয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আফরান দুটো বিয়ে কেন করেছে জানতে পারি? সায়নীর মুখে সবটা শোনার পর হাসতে হাসতে মেয়েটি বলল, এই যুগে দুটা বউ মানা যায়? এসব মনে হচ্ছে সিরিয়াল দেখছি। জীবন অনেক কিছুই ঘটে, কতটুকু মানতে পারি আমরা? আফরান পরকীয়া করেছে নাকি অন্য কোনো মেয়ের সাথে ঘুরছে ফিরছে? সে যা করেছে তা ভুলে, মানুষ মাত্রই তো ভুল। তবে ভুল হলেও বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। যাই বলো সায়নী, দুই বউ শুনতে কেমন কেমন লাগে? আমরা আছি, আমাদের সমস্যা না হলে মানুষেরা তো সমস্যা কিসের? তোমাদের খেয়ে হয়তো আমাদের স্বামীরা বহু বিবাহে উৎসাহ পাবে। উৎসাহ? আমি আগেও বলেছি, এখনও বলছি, আফরান ভুলবশত বিয়েটা করেছেন। আমাদের ইসলাম একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, সেজন্য নয়। আবার দুটো বউ নিয়ে ফুর্তির জন্যও নয়। আর কি যেন বলেছিলেন? সিরিয়াল। মানুষের জীবন সাথে সিরিয়ালের কি কোনো মিল নেই? মেয়েটি চুপ হয়ে গেল। মৃদু হেসে সায়নী বলল, উস্কানিমূলক কিছুই এখানে হয়নি। দৃষ্টিভঙ্গি বদলান। এমন অনেক পরিবার আছে যাদের বাধ্য হয়ে পরিস্থিতির চাপে পড়ে দুটো বিয়ে করতে হয়। তারা সুখে থাকলেও কিন্তু সমাজের কিছু মানুষের জলে তাদের যেন মাথা উঁচু করে সমাজের মানুষরাই থাকতে দিবে না। এতে এফেক্ট হয় পরবর্তী প্রজন্মের। আমি বলছি না দুই বিয়েকে প্রাধান্য দেন, কিন্তু অবশ্যই বলবো যারা শুকিয়েছেন তাদের না খোঁচালেই বেটার। রাত 11টা হয়ে গেল। নিজের বিছানায় শুয়ে আছে মনিরা। প্রথমে সায়নীকে ভুল বুঝলেও পরে সায়নীও আফরানের ব্যাপারে সবটা জেনে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছিল মনিরার। সায়নী সিঙ্গাপুর যাবার আগে তাকে কথা দিয়েছিল এসে সবটা ঠিক হয়ে যাবে। সায়নী তার কথা রাখছে। বিশেষ করে আজকে সে যা করলো, অন্য কোনো মেয়ে হলে কি তা করতো? অবশ্যই না। সায়নীর ভালো মানুষের জন্য মনিরা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। নিজের বোনের জায়গা দিয়েছে তাকে, প্রিয় মানুষের মাঝে একজন করেছে। আল্লাহ কোনো হিংসা রাখেননি মনিরার মনে সায়নীর জন্য, শুধু রেখেছেন অফুরন্ত ভালোবাসা। সবই সে পেয়েছে এ বাড়িতে, শুধু আফরানের ভালোবাসা ছাড়া। সত্যি বলতে সায়নীর প্রতি আফরানের ভালোবাসা দেখে আরও বেশি আফরানকে ভালোবাসছে মনিরা। এই ছেলে তার ভালোবাসায় এতটা মগ্ন যে কিনা অন্য একটি বউ থাকা সত্ত্বেও নিজের ভালোবাসার অমর্যাদা হতে দেয় না। সে ছেলের মনে মনির একটুখানি জায়গা করতে পারলে মনে হয় নিজেকে ধন্য মনে করবে। আর আফরান আজ তার বান্ধবীকে বলেছে মনিরাও তার স্ত্রী। এতটুকুই বা কম কিসের? আফরানের বুকে ব্যথা মাথা লুকিয়ে শুয়ে আছে সায়নী। হঠাৎ সে বলল, আচ্ছা আফরান, দুইটা বউ রাখলে সমান অধিকার দিতে হয়, এটা তো তোমার অজানা নয়, তাই না? মনিরার কথা বলছ? কিসের অভাবে রেখেছি? ভালোবাসার। আফরানকে চুপচাপ দেখে সায়নী বলল, আমাদের ধর্মও কিন্তু এর ব্যাখ্যা আছে। ধর্ম কতটুকুই বা মান্য করতে পারি আমরা? তুমি আমি বিয়ে করেছিলাম পালিয়ে। একবার ভুল করেছি বলে বারবার করতে হবে? মনিরাও তোমার স্ত্রী, ধীরে ধীরে তাকেও তার অধিকার দিতে চেষ্টা করো। কথাটি বলে ওপাশ ফিরে সায়নী চোখের পানি ফেলছে। বুঝতে কষ্ট হলো না আফরানের? পরিস্থিতির চাপে পড়ে মানুষকে কত কিছুই না করতে হয়, তাই বলে কি ভালোবাসা যায়? সকাল সকাল বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করা নুরুল আলমের অভ্যাস। আজও তার ব্যতিক্রম হলো না। তবে আজ দেখা পেলেন তিনি গ্রামের চেয়ারম্যানের। আরে নুরুল, কী অবস্থা তোমার? জি চেয়ারম্যান সাহেব, ভালো। আপনার? আছি ভালো। শুনলাম পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে তোমার বিবাহিতা মেয়ের বিয়ে দিতে চাচ্ছ। তা কি সে সতীনের ঘরে সংসার করতে পারছে না? বিষয়টা এমন না। কেমন? অলক্ষ্মী মেয়ের কথাও ঠাঁই হয় না, তাই তো আরেক বিয়ে করতে হচ্ছে এখন। দেখো বাপু, যাই করো, আমার গ্রামে এসব চলবে না। বিয়ে দিব তো বাইরে গিয়ে দাও বিয়ে। এখানে যেন মনিরার ছায়াও আমি না দেখি। গ্রামে পা দিলে গ্রামে অশুভ ভর করবে। বাইরে তার 10টা হলেও বিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই।
বাসায় এসে নুরুল আলম ব্যাগ গোছাতে শুরু করলেন। সোনারা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? আফজালের কাছে। যদি মেয়েটাকে শান্তিতে নাই রাখতে পারে দায়িত্ব কেন নিয়েছে সে? অন্য কোথাও আমি মেয়ের বিয়ে দিব না, ওই বাড়িতেই থাকতে হবে তার। মাথায় উঁচু করে থাকবে, তার সমস্ত অধিকার দিতে হবে তাকে। মাথা ঠান্ডা করো, আমিও যাব তোমার সাথে। তো চলো, ঠান্ডা হওয়া আগে, এখন নয়, ধীরে সুস্থে বের হব। তবে আজই যাব। ঠিক আছে। ক্লাসে মাত্র প্রবেশ করে সিটে গিয়ে বসলো মনিরা। তার পাশে থাকা মেয়েটি মুখ টিপে টিপে হেসে বলল, আজ তোর জামাই তোকে দিয়ে গেছে বুঝি? জানালা দিয়ে দেখলাম। হঠাৎ করে ওনার অফিসের সময়ের সাথে আমার ক্লাস টাইম মিলে না, ওনাকে আগেই বেরোতে হয়। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আমি বেরোচ্ছিলাম, উনিও অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন। তাই? ইস, এভাবে আর কতদিন? আমার মনে হয় কি তোর সতীনই তো জামাইকে তোর সাথে ঘেঁষতে দেয় না। পেটে পেটে সব শয়তানি তার। দাঁতে দাঁত চেপে মনিরা জবাব দিলাম, তোমাদের এসব নিয়ে না ভাবলেও চলবে। আর কে বলেছে সে আমার সতীন? বোন মানি তাকে আমি, সে মানে তো। না মানলে এই 1 বছরে আমি টিকতে পারতাম না। তবে তোর জামাই ধরা দিচ্ছে না কেন তোর ভালোবাসায়? ভালোবাসায় তো ঠুনকো না যে চাইলেই পাওয়া যাবে। আর এত সহজে আমি ওনার ভালোবাসা পেতে এটার কদর করতে জানতাম। সায়নী আপুর প্রতি ওনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। উনি যদি আমাকেও সহজে ভালোবাসতো হয়তো আমি এতটা আকৃষ্ট তার প্রতি হতামই না। কিসের জোরে থাকবি তুই ভালোবাসা ছাড়া? আর কিসের জোরে বা এত বড় বড় কথা বলছিস? বৈধ সম্পর্ক জোরে। আফরান অফিসে, মনিরা কলেজে। রান্নার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে যাওয়ার সময় ফোন বেজে উঠল সায়নীর। ফোনটা হাতে নিয়ে দেখল মিশিকার ফোন। হ্যালো মিশিকা, কী অবস্থা মায় জানো? আমি ভালো আছি। তোর আর পাবেলের কী অবস্থা? আচ্ছা ভালোই। তুই দেখি নিয়ম করে আমাকে সপ্তাহে একবার হলেও ফোন দিস। এতটা ভালোবাসিস তুই আমাকে? দুধ ছাই। তোর জন্য পাবেলকে বিয়ে করে আমেরিকা আসতে পেরেছি বলেই তো তোকে বলতে পারি না। হেসে উঠল সায়নী। মিশিকা হেসে জিজ্ঞাসা করলো, আফরান কোথায়? অফিসে। আর মনিরা? কলেজে। কি করে পারিস বাপু সতীন সহ্য করতে? আমি জানি না। আমি তো সতীন হলে কি তুই আমাকেও সহ্য করতি না? পাগল নাকি? মোটেও করতাম না। মনিরাকে সহ্য না করার কথা আসেনি মিশি। মৃত্যুপথযাত্রী থাকাকালীন তাকে কথা দিয়েছিলাম আমি। সে কিন্তু ডিভোর্সের জন্য তৈরিও ছিল তখন। এখন বেঁচে ফিরে তার স্বপ্নভঙ্গ করব এমন মেয়ে আমি নই। কিন্তু আফরান পুরুষ মানুষ, সে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুই ঠিক থাকতে পারবি? আল্লাহকে বলেছি কোনো মাধ্যমে ব্যবস্থা করে, যাতে করে সবটা সহজ হয়ে যায়। না হলে কি? বাদ দে এসব পুরনো কথা। আফজাল আঙ্কেল কোথায়? ওনাকে দিয়ে কথা বলি। 2 দিন অফিসে না যাওয়ার ফলে আজ সারাদিন অফিসে কাটাতে হয়েছে আফরানের। এখন রাত 8টা হয়ে গেল বাসায় আসতে। ক্লান্ত শরীরে কলিং বেল চাপতে দেখা পেল মনিটার। বাসায় আব্বা আম্মা এসেছেন। কবে? একটু আগে। ও নিজের রুমের দিকে আফরানের এগোতে দেখে মনিরাও তার নিজের রুমে এগিয়ে গেল। সোনিয়ারা বেগম তাকে দেখে বললেন, জামাই এসেছে? ভালোই হলো, সবার সাথে খোলামেলাভাবে কথা বলা যাবে। কি বলতে চাইছো তুমি? তোর প্রাপ্য দেখে জামাই তোকে দিবে কি না? আমি তো ভালোই আছি আম্মা। তুই ভালো নেই। রুমের মাঝে সায়নের আগমন ঘটলে দাঁড়িয়ে পড়লেন সোনিয়ারা বেগম। গম্ভীর গলায় তিনি বললেন, এই মেয়েটাই তো যত নষ্টের মূল। বড়ই সতীন রাখার ইচ্ছে তাই না? তা সতীন রাখছো নাকি কাজের মেয়ে? আন্টি, আপনি যা ভাবছেন তা নয়। তা নয়? ও মা, তাহলে কেমন? আমাদের ধর্মেও আছে বউদের সমান অধিকার দেওয়ার কথা। তাহলে মনিরা কেন সেই অধিকার পাচ্ছে না? তোমাদের ভুলের শাস্তি ও কেন পাবে? সায়নী চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কি জবাব দিবে সে তার জানা নেই। এরই মাঝে উপস্থিত হলো আফরান। তাদের সালাম জানিয়ে সে বলল, এতে সায়নের কোনো দোষ নেই, দোষ আমার মনের। যে মানুষ শুধু সায়নের স্থান। আফরানের উদ্দেশ্যে সায়নী বলল, আফরান প্লিজ থামো। না, আমাকে বলতে দাও। সায়নী, তাদের মেয়েকে জোর করে কি রাখা হয়েছে? এক পর্যায়ে কথা বলে উঠলেন নুরুল আলম। জোর তোমাকেও করা হয়নি, তবুও তুমি বিয়েটা করেছ। এতে দোষ আছে না সায়নের না মনিরার? তাই এদের দুজনের দায়িত্ব তোমার নিতে হবে। কিন্তু আফরানকে কিছু বলতে না দিয়ে তার পাশে এসে তার দুহাত আঁকড়ে ধরে নুরুল আলম বললেন, তোমার মনে কি মনিরার জন্য জায়গা তৈরি করা যায় না বাবা? জানো, আজও আমাকে শুনতে হয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকে কত কথা শোনালেন। আমার মেয়েটা অলক্ষী, আর একটা বিয়ে হলে যেন গ্রামে আর পা না দেয়। তুমিও জানো সমাজে ডিভোর্সি মেয়ের সম্মান কতটুকু। আফরানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার হাত
ছেড়ে দিলেন নুরুল আলম। মনিরার দিকে এগিয়ে গিয়ে বললেন, তোর সুখের জন্য আর কত মানুষের কাছে ছোট হব বলতে পারিস তুই? তুই আসলে একটা অলক্ষী। আজই আমাদের সাথে বাড়ি ছেড়ে চলে যাবি তুই। গ্রামে যেতে না পারি, তোকে নিয়ে সাগরে ডুবে মরতেও তো পারবো। তোর মতো অবাগে মেয়ের কপালে বোধহয় মরাই লেখা আছে। মনিরের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ও অলক্ষী নয়, কোথাও যাবে না, ও এখানেই থাকবে। কথাটি বলে আফরান হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। সনোয়ারা বেগম সায়নীর পাশে এসে বললেন, কথার খেলাপ করবে না তুমি আশা করি। শোয়ার আগে দরজা বন্ধ করার সময় আফরানের দেখা পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল মনিরা। এ কি আপনি? আজ আমি এখানে ঘুমাবো আমাদের দেখানোর জন্য? আফরান ভেতরে প্রবেশ করে বলল, এখন সেটাই বলতে পারো, তবে আমি চাই তোমাকে তোমার প্রাপ্য অধিকার দিতে, কিন্তু সেটা তো আর একদিনে সম্ভব নয়। আমি আজ থেকে চেষ্টা করতে চাই। মানে আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চাই। বিছানার ওপর শুয়ে ওপাশে ফিরে আফরান বলল, শুয়ে পড়ো। কোথায়? না মানে এ রুমে তো আর কোনো সোফা নেই, পাশে এসো। এই কোন আফরানকে দেখছে মনিরা, যে কিনা তার সাথে বন্ধুত্বের হাতে বাড়িয়ে দেয়নি, সে কিনা আজ একই সম্পর্কটাকে এগিয়ে নিতে রাজি হয়েছে। তার এতদিনের সম্পর্ক কি শেষ হতে চলেছে? সমরেশ মজুমদারের একটি কথা মনে পড়ল মনিরার, সব কিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে ঠিক একসময় সুখ ফিরে আসে। আফরান শুয়ে পড়ল, মনিরা পায়চারি করছে রুমের মাঝে। আপনার তার দিকে তাকে জিজ্ঞেস করলো, না শুয়ে এত রাতে হাঁটাহাঁটি করছো কেন? কেন কেন যেন ঘুম আসছে না। গল্প করা যাবে আপনার সাথে একটু? মনিরার কথা শুনে বসে পড়ল আফরান। মৃদু হেসে বলল, বলো কী গল্প করতে চাও? তার পাশে এসে বসতে বসতে মনিরা বলল, বাংলা সিনেমার গল্প করে চলুন। সায়নের থেকে শুনছে আফরান। মনিরা বাংলা সিনেমার কাহিনী বলা শুরু করলে থামেই না। অনেকটা সিরিয়াস হয়ে বলে কাহিনীগুলো, আর যতক্ষণ না মন মতোভাবে কাহিনী বলার শেষ করতে পারবে ততক্ষণ থামবে না সে। জোর করে হলেও শুনিয়ে ছাড়বে। তাই আফরান চোখ জোড়া বড় করে আফরান বলল, কোনো দরকার নেই, অন্য কিছু বলো। তাহলে আপনিই বলেন টপিক। তোমার কলেজের গল্প বলো। কলেজের আর কি গল্প? সোজা যাই সোজা আসি, ক্লাসে পড়ানো হয়, এছাড়া আর কী গল্প হতে পারে? ও হ্যাঁ, মনে পড়েছে, একটা আছে। কি? আমি যখন প্রথম কলেজে যেতাম, ছেলে একটা আমাকে ফলো করতো। কিছুদিন পর সে আমাকে একটা লেটার পাঠায় তার এক বন্ধুকে দিয়ে। ব্রুজরা কুচকে আফরান বলল, তারপর? লেটারে লেখা ছিল সে আমাকে ভালোবেসে ফেলেছে। আমি তার ভালোবাসায় ডাকে সাড়া দিচ্ছি কিনা জানতে চাই সে। আমি কি করেছি জানেন? কি? আমি একটা লেটার পাঠিয়েছি তাকে। মনিরের কথা শুনে গলা গম্ভীর করে আফরান বলল, তুমি আমার বউ হয়ে অন্য একটা ছেলেকে চিঠি দিয়েছো কেন? ইস, আমার বউ, কথাটা গিয়ে বুকে লেগেছে মনিরার। মনিরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আফরান বলল, না মানে তুমি বিবাহিতা, এসব করা কি ভালো কাজ? আরে পুরো কথাটা তো শুনেন। আমি চিঠিতে লিখে দিয়েছি আমাকে ভালোবাসেন, শুনে খুশি হতে পারলাম না। আরও আগে শুনলে হয়তো বা খুশি হতে পারতাম, কেননা আমি বিবাহিতা, স্মার্ট হ্যান্ডসাম একটা হাজব্যান্ড আছে আমার। দোয়া করবেন আমাদের জন্য। মনিরার কথা শুনে হেসে উঠল আফরান, সাথে হাসলো নিজের বোকামির জন্য। পুরো কথা না শুনে ওভাবে মনিরাকে কথা শোনানো উচিত হয়নি তার। মনিরার দিকে তাকিয়ে শান্ত গলায় আফরান বলল, কেউ বিরক্ত করলে বা কোনো সমস্যা হলে আমাকে বলবে। মনিরা হাসতে হাসতে বলল, করবে না কেউ। ওই ঘটনার পর থেকে ক্লাসের সকলে জানতে পেরেছে আমি বিবাহিতা। হয়েছে অনেক গল্প, এবার ঘুমাও। কথাটি বলে শুয়ে পড়েছে আফরান। মনিরা আফরান পাশাপাশি আজ একই বিছানায় প্রথমবারের মতো। যদিও দুজনে দুদিকে ফিরে শুয়ে আছে, তবুও দুজনের চোখে ঘুম নেই। আফরানের মাঝে অস্থিরতা কাজ করছে, আর মনিরার মনে আনন্দ। না, কিছুতেই ঘুম আসছে না মনিরার। উঠে পড়ল সে, এগুলো বারান্দার দিকে, ছাদের দিকে তাকিয়ে বলল, ওই ছাদ, এতদিন আমার দুঃখের সাথী ছিলে তুই, আজ থেকে সুখের সাথীও হবি। এত রাতে এখানে কি করছ? আফরানের প্রশ্নে চমকে গেল না মনিরা। তার কেন যেন মনে হয়েছে আফরান জেগে আছে, আর তার খুব করে আফরানের সাথে গল্প করতে ইচ্ছে করছিল। মনিরার পাশে এসে আফরান আবারও প্রশ্ন করলো, প্রায় রাতে কি চাঁদ দেখো? আপনি কি করে জানলেন? না হলে সাথী হতো না তোমার এই চাঁদ। মনিরার কথাটি আফরান শুনেছে বুঝতে পারলো সে। মুচকি এসে বলল, অনেক ইচ্ছে ছিল আপনার সাথে এভাবে চাঁদ দেখা উপভোগ করবো একদিন। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে,
খোলা বারান্দা হাওয়ায় বাতাস ঘিরে ধরেছে তাদের। মনিরার খোলা চুলগুলো উঠছে, সাথে শাড়ির আঁচলও। তার দিকে চোখ পড়ল আফরানের। এই মুহূর্তটাকে চরমভাবে উপভোগ করছে মনিরা। তার হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটাকে আমার হাসি খুশিতেই ভালো লাগে। কে বলে সে অলক্ষী? যার মাঝে এত মায়া, সে কীভাবে অলক্ষী হয়? আফরানের দিকে তাকাতেই মনিরা দেখতে পেল সে তাকিয়ে আছে তার দিকে। কেন যেন মনিরার অবাধ্য মনটা আফরানের কাছে যেতে চাইছে। একটুখানি গেলে কি খুব বেশি ক্ষতি হবে তার? আর কিছু ভাবতে পারছে না মনিরা। মন যেন মানতেই চাইছে না। ধীরে ধীরে এগিয়ে গেল সে আফরানের কাছে, এতটা কাছে যতটা কাছে গেলে তার নিঃশ্বাসের শব্দ উপলব্ধি করতে পারবে মনিরা। মনিরা কী করতে চাইছে বুঝে ওঠার আগে সে আফরানকে জড়িয়ে ধরল। আচমকা কী করা উচিত আফরানের বুঝে উঠতে পারছে না সে। সকলকে কথা দিয়েছে সম্পর্কটা আগাতে চেষ্টা করবে সে। তাহলে কী করে এখন মনিরাকে আটকাতে পারে সে? কতক্ষণ এভাবে ছিল জানে না মনিরা। তবে তার আফরানকে ছাড়তে মোটেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে এভাবে যেন সারা জনম কাটিয়ে দেওয়া যাবে। আফরানের বুক থেকে মাথা উঠিয়ে দুষ্ট একটা হাসি দিয়ে তার ঠোঁটের উপর ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিয়ে মনিরা বলল, সম্পর্ক আগাতে আপনি আজ থেকে চেষ্টা করলো আমি অনেক আগে মেনে নিয়েছি, তাই এটা না করে পারলাম না আজ। কথাটি বলে দৌড়ে রুমের দিকে চলে গেল মনিরা। মনিরা ছেলে মানুষের দিকে ফিক করে হেসে দিল আফরান। সায়নী ঠিকই বলে, মেয়েটার স্বভাব একেবারেই বাচ্চার মতো। ভেতরে আফরান দেখতে পেল মনিরা গুটিসুটিভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে। ড্রিম লাইটের আলোয় তার মিটমিট করা চোখ জোড়া স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন কাণ্ড করে এখন লজ্জায় চোখও খুলতে পারছে না সে। আফরানও চুপচাপ শুয়ে পড়লো পাশ ফিরে। ছোট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, সায়নী ঠিক আছো তো তুমি? বারান্দার দরজা খোলা, জানালা খোলা, মাথার ওপর বনবনিয়ে ফ্যান চলছে। এত বাতাসের মাঝেও গানছে অনবরত সায়নী। এর আগেও মনিরের সাথে আফরান থাকলেও তার কষ্ট হয়নি, কেননা তখন সে জানতো তার আফরান তারই থাকবে। কিন্তু আজ সব কিছু ভেবেই তো সিদ্ধান্তে নিয়েছিল সে। তবে এত কষ্ট কেন লাগছে তার? কিছুক্ষণ সারা রুমে পায়চারি করার পর নিজের মনে সায়নী বলল, আমার যেমন আজ কষ্ট হচ্ছে এমনটা মনিরারও বুঝি হতো। সকাল সকাল দুই বন্ধু আড্ডায় জুড়ে নিয়ে বসলো। কথা বলতে বলতে আফজাল খানের উদ্দেশ্যে নুরুল আলম বললেন, আচ্ছা যদি আফরান আগে তোকে জানাতো সে সায়নীকে বিয়ে করতে চায়, তুই কি মেনে নিতি? সায়নীর সাথে পাবেলের বিয়ে ঠিক ছিল। শুরুতে না মানলেও পরে হয়তো মানতাম। বাচ্চারা তা বুঝলো না, করে ফেললো একটা ভুল। মনিরাকে বিয়ে করাটাও ভুল নয় কি? হ্যাঁ অবশ্যই ভুল। সে যদি তখন সত্যিটা বলতো এমন একটা সিদ্ধান্ত আমি নিতামই না। আবার একটা কি জানিস নুরুল? কি? মনিরাই আমাকে সায়নী আর আপনার ব্যাপারে সবটা জানায়। মনিরা যদি ওদের মেনে না নিত আমি তাদের ডিভোর্স করিয়েই ছাড়তাম, কারো সামনে আসতে দিতাম না কথাগুলো। যেমন গোপনে বিয়ে করেছি তেমনই গোপনে বিবাহ বিচ্ছেদ করাতাম। তাদের ভুলের শাস্তি মনিরাকে পেতে দিতাম না। কিন্তু মনিরা যখন মেনে নিয়েছে আমার আর কি বলার আছে? বড্ড ভালো মেয়েটা, সুখ তার জন্য অপেক্ষা করছে, দেখিস ভালো থাকবে সে। রান্নাঘরে রুটি বেলতে ব্যস্ত সায়নী। তখনই আগমন ঘটে আফরানের। আফরান আসার পর তার দিকে নজর পড়তে চোখ নামিয়ে ফেলল সায়নী। আফরান তার পাশে এসে বলল, রেগে আছো? তবে নজর লুকাচ্ছ কেন? কান্না পাচ্ছে সায়নীর, ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু আফরানের সামনে তা প্রকাশ করতে চায় না। আফরানের উদ্দেশ্যে কিছু বলার আগে মনিরা প্রবেশ করল। সায়নীর উদ্দেশ্যে সে বলল, রুটি বেলা শুরু করে দিয়েছ? আচ্ছা আমি ছেঁকে দিচ্ছি, দাও। আফরানের দিকে তাকিয়ে মনিরা বলল, আপনিও কাজ করবেন আমাদের সাথে? শখ নেই, তোমরাই করো। মনিরাকে দেখতে আজ উৎফুল্ল লাগছে। মনিরার জন্য খুশি হলো, বুকে চাপা কষ্ট যেন থেকে যায়। মুখে বলল, এসব করতে অনেক বেশি কষ্ট হচ্ছে সায়নীর। এমন কষ্ট আগে হবে জানলে আল্লাহর কাছে আগেই বলতো, সে যেন সুস্থ না হয়ে মরেই যেত। সকাল 10টা। মনিরার বাবা মা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মনিরা এসে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আজকের দিনটা থাকো, মেয়ে শ্বশুরবাড়িতে থাকা ভালো না। তোর আব্বার কথা এটা। আব্বার বন্ধুর বাড়িও এটা। মেয়ের কথা শুনে হেসে উঠলেন সোনিয়ারা বেগম। মেয়েকে কাছে টেনে তার কপালে চুমুকে বললেন, যা করি ভালোর জন্য করি, তোর খারাপ ভাবিস না মাকে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, এ বাড়িতে আসলেই পড়ে আছিস কেন? যে আমাকে ভালোবাসিস বলে, নাকি আমাদের সম্মানের ভয়ে?
সম্মানের ভয় আগে থাকলেও ধীরে ধীরে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। শুধু ওনাকে নয়, সায়নী আপুকেও, এবারের প্রতিটা কোনাকে। যখন আমি সর্বহারা হতে যাচ্ছিলাম, আল্লাহ আমাকে পথে পাঠিয়েছেন। সেটা হোক ভুলে এসেছি তো ভালোবাসাও পেয়েছি। তার দরকার তার যার দরকার তাকে তো পাসনি। মন বলছে খুব তাড়াতাড়ি পাবো, আর বেশি দেরি নেই, তাই যেন হয়। তবে তোর এই সতীন আম্মা যা বাদ দিলাম। মনিরার বাবা মা চলে যাবার পরে নিজের রুমে এসে শরীরটা বিছানায় এলিয়ে দেয় সায়নী। সারা রাত ঘুমোয়নি তার। ভাবছে এখন হয়তো হবে না। ঘুম আসছে না সায়নীর। উঠে পড়লো সে, হাঁটতে থাকলো সারা রুমে। তখনই আগমন ঘটলো আফরানের। ঘুমাওনি সারা রাত? হয়েছে ঘুম। অফিসে যাচ্ছ না? যাব। মনিরার আম্মারা যাবার অপেক্ষায় ছিলাম। ও সায়নী, ঠিক আছো তুমি? আশ্চর্য। ঠিক কেন থাকবো না? আমি ঠিক আছি, একদম ঠিক আছি। বরং আফরানের চোখের সামনে কথা বলতে বলতে আচমকা অজ্ঞান হয়ে মেঝেতে ঢলে পড়লো সায়নী। আফরান দ্রুত বেগে সায়নীর কাছে এসে তার মাথাটা কোলের উপর নিয়ে বলল, সায়নী কি হয়েছে তোমার? ডাক্তার সায়নীকে দেখছে ভেতরে। এদিকে ড্রয়িং রুমে পায়চারি করছে আফরান। মনিরও তার পাশে রয়েছে। আফরান বয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করিয়েছিলাম সায়নীর। এমনটা তো হওয়ার কথা না। তাহলে কি চিকিৎসায় কোনো ভুল ছিল? এসব কেন ভাবছেন আপনি? আপুর কিচ্ছু হবে না। হয়তো শরীরটা হঠাৎ খারাপ হয়েছে তার, মেজর কিছু না। তাই যেন হয়। রুমের ভেতর থেকে এগিয়ে আসছে ডাক্তার সাথী। তাকে দেখতে পেয়ে আফরান বলল, কি হয়েছে সায়নীর? ওর তো অপারেশন হয়েছে, আপনি জানেনই। সুস্থও ছিল সে, তাহলে হঠাৎ? মিস্টার খান, রিল্যাক্স। আপনি বাবা হতে চলেছেন। সায়নী ইজ প্রেগন্যান্ট। আপনি তবুও শিওর হওয়ার জন্য টেস্ট করাতে পারেন। তবে ঘরোয়া সকল টেস্ট শেষ করে ব্যাপারটা শিওর হয়ে বললাম আমি। সায়নীকে কোলে তুলে ঘুরছে আফরান। সায়নী খবরটি শোনার পর তার সব কষ্ট যেন নিমিশেই ভুলে গেল। তার আর আফরানের অংশ আসতে চলেছে পৃথিবীতে। এর চেয়ে খুশির খবর কী বা হতে পারে? এই খুশির কাছে দুনিয়ার সকল কষ্টই যেন তুচ্ছ। আমার আফরানের অংশ আসতে চলেছে, আমার বংশধর আসতে চলেছে। মনিরার মুখে খবরটি শোনার পর খুশিতে চোখে পানি ছেড়ে এলো আফজাল খানের চোখে। মনিরার উদ্দেশ্যে তিনি বললেন, আমাকে নিয়ে চলো ওদের কাছে। নিতে হবে না, আমরাই এসেছি। আফরানের কথা শুনে আফজাল খান বললেন, এদিকে আয় বেটা। আমার ঘরে নাতি জুনিয়র আফরান আসতে চলেছে। বাবা দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আফরান বলল, সে জুনিয়র আফজাল খানও হতে পারে। বাবা ছেলের আনন্দ দেখে দুই বউয়ের চোখের কোণায় যেন বেজে গেল। সায়নীকে জড়িয়ে দিল। মনিরা বলল, সে কিন্তু জুনিয়র সায়নীও হতে পারে। কি বলো আপু? মৃদু হেসে সায়নী বলল, আল্লাহ যা দেন আর কি। আফজাল খান সায়নীকে উদ্দেশ্য করে বললেন, এদিকে আয় মা, দোয়া করি তোকে প্রাণ ভরে। সারা মহল্লায় হাসির মাধ্যমে মিষ্টি বিতরণ শুরু করে ফেললেন আফজাল খান। বাসায় তো মিষ্টির প্যাকেট দেখে আফরান বলল, বাবা বাচ্চা হওয়ার পরেও বিতরণ করতে হবে তো? আজই সব করে ফেলবে নাকি? আমার কি টাকা কম আছে নাকি? হ্যাঁ, এখনও করব, তখনও করব। আর সবাই দোয়া করার জন্য মাসে মাসে করব। আমার নাতি আসতে চলেছে বলে কথা। আফজাল খানের কথা শুনে সকলে হেসে উঠেছে। মনিরার ফোন বেজে উঠলে স্ক্রিনে তাকিয়ে দেখলো মায়ের ফোন। সে একটু দূরে গিয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো আম্মা, পৌঁছে গিয়েছো তোমরা? হ্যাঁ। জানো আম্মা, একটা খুশির খবর আছে। কি? সায়নী আপু প্রেগনেন্ট। কখন হলো? না মানে সকালেও ওখানে ছিলাম, কিছু তো শুনলাম না। মনিরার মুখে সবটা শোনার পর সোনিয়ারা বেগম বললেন, এখন দেখবি তোর এই বোনের পরিবর্তন। মানে? মানে আফরানের মন এতদিন সায়নীর দিকেই ছিল, এখন আবার সে পোয়াতি। তুই এবারে পার্মানেন্ট কাজের মেয়ে হওয়ার প্রস্তুতি নে। একটা শিশু দুনিয়াতে আসতে চলেছে, তার জন্য শুভকামনা না করে এসব ভাবছো তুমি? কারণ তুই আমার মেয়ে, আমি চাই তুই সুখে থাক। সম্মান নিয়ে আসছিস না। যখন দূর দূর করে তাড়িয়ে দেবে তখন তুই বুঝবি। তোমাকে এসব বলাই আমার ভুল হয়েছে আম্মা। কথাটি বলার পরে ফোন কেটে মনিরা নিজের মনে বলল, উনি কাল বলেছেন আমাদের সম্পর্কের সুযোগ দিবেন। আর সায়নী আপু মা যেমনটা বলছেন মোটেও তেমন নয়। কেন যাব আমি? তারা আমার ভালোবাসার মানুষ, তাদের ছেড়ে আমি কোথাও যাব না। বিছানার উপর মোবাইলটা ছুঁড়ে মারলেন সোনিয়ারা বেগম। বিড়বিড় করে তিনি বললেন, কি আছে আমার মেয়ের কপালে? এতদিন কাজের মেয়ে ছিল, এখন সে বাচ্চার আয়াও হবে। 11 দিন কেটে গেল। মনিরাকে দেওয়া কথা রাখার চেষ্টা চালু থাকলেও সায়নীর সাথে বেশি সময় কাটাতে হয় আফরানের। কেননা গর্ভবতীকালীন মেয়েদের মেজাজের কারণে অকারণে খারাপ হয়। সায়নীরও ব্যতিক্রম হচ্ছে না। হুট করে মেজাজ বিগড়ে যায়, আবার হুট করে ভালো হয়ে যায়।
বাসার সকলে সায়নীর দিকে বিশেষ মনোযোগ রাখছে। তবে ইদানিং সায়নী নিজের রুমেই দিনের বেশিরভাগ সময় কাটায়। মনিরার সাথে আগের মতো বসে গল্পও করে না। হয়তো মনিরার ফাইনাল পরীক্ষা চলছে তাই। অফিস থেকে এলো আফরান। হাসির মা দরজা খুলে দিতে সে সোজা চলে গেল মনিরার রুমে। এ কি আপনি? পড়ছ? তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? মনিরার দিকে এগিয়ে প্যাকেট বাড়িয়ে দিল আফরান। মনিরা খুলে তাতে একটি লাল রঙের জামদানি শাড়ি দেখতে পেল। উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে মনিরা বলল, অনেক বেশি সুন্দর। সত্যি? আফরান কাছে এসে তাকে জড়িয়ে ধরে মনিরা বলল, সত্যি। আফরান এসেছে প্রায় 15 মিনিটের বেশি হয়েছে, এখনও সায়নীর রুমে আসছে না কেন? এমনটা তো হয় না। প্রতিবেশ সায়নীর কাছেই আগে আসে সে। রুমের মাঝে পায়চারি করতে করতে আফরানের অপেক্ষা করছে সায়নী। এরই মাঝে আগমন ঘটল আফরানের। সায়নীকে দেখতে পেয়ে সে বলল, আমার রানীটাকে অস্থির অস্থির মনে হচ্ছে যে। এতক্ষণ কোথায় ছিলে? মনিরও বাবার সাথে দেখা করে এসেছি। ও। আফরান তার হাতে থাকা প্যাকেট থেকে গোলাপি রঙের একটি জামদানি শাড়ি বের করে এগিয়ে দিল সায়নীর দিকে। সায়নী বলল, আমার জন্য এটা? তোমার দিকে বাড়ালাম মানে তোমারই। সুন্দর। মনিরাকে দিয়েছ? এমনি না, লাল রঙের। কেন? বিছানার উপর বসতে বসতে আফরান বলল, কেন মানে? যে যেমন রঙ পছন্দ করে তাকে তেমনই দিলাম। আজকাল দেখছি অনেক কিছুরই খেয়াল রাখো তুমি। মানে? আগে তুমি আমার কাছেই আসতে, আজ হলো এর বিপরীত। কেন? সায়নীকে ইঙ্গিত করছে বুঝতে পারলো আফরান। মৃদু হেসে সে বলল, তোমার সাথে তো আমি থাকবই, তাই তো ওদের সাথে দেখা করে এলাম। মনিরার সাথে থাকো গিয়ে, আমি কিছুই বলবো না। আফরান সায়নীর পাশে এসে তার দুগালে হাত দিয়ে বলল, কি হয়েছে সায়নী তোমার, বলো তো? মনে কি চলছে তোমার? আমাকে বলো। কি করছে সে? সে এটা করতে পারে না। সে সুস্থ হয়েছে, তার সন্তান আসতে চলেছে বলে মনিরাকে দেওয়া কথা সে ফেলতে পারে না, বলতে পারে না। মনিরার জন্য সমাজে স্বীকৃতি পেয়েছে সে। নিজেকে সামলে নিয়ে আফরানের বুকে মাথা রেখে সায়নী বলল, কিছু না, মিস করছিলাম তোমাকে। আফরানও শক্ত করে জড়িয়ে দিল সায়নীকে। ডাক্তার বলেছে এই সময় মুড সুইং হয়, যখন তখন এসব মানিয়ে চলতে হবে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে আফরানের উদ্দেশ্যে সায়নী বলল, তুমি বসো, আমি দেখছি কে এসেছে। দরজা খুলতে সায়নী পাশের বাসার নতুন বউয়ের দেখা পেল। সাথে তার শাশুড়ি সীমা আক্তার এসেছেন। দাদা সায়নীর সাথে এসে সোফায় বসলেন। এই হলো আমার পুত্রবধূ, তোমার সাথে দেখা করাতে আনলাম। নতুন বউয়ের দিকে তাকিয়ে সায়নী বলল, ভালো আছো? জি আছি। মহিলাটি তার ছেলের বউকে উদ্দেশ্য করে বললেন, এটা হলো প্রথম বউ। কত ধৈর্য মেয়ের, ঘরে একটা বউ আনছে, তাও সে চুপচাপ আছেন। আর এই মনিরা মানে ছোট বউটা এতটা বেহায়া, সব কিছু যেন পড়ে আছে এখানে। আপনি এসব বলতে এসেছেন এখানে? আফরানকে দেখতে পেয়ে সীমা আক্তার চমকে গেলেন। থতমতে খেয়ে তিনি বললেন, আসলে। সোফার উপরে বসে নতুন বউর উদ্দেশ্যে আফরান বলল, মানুষের শোনার কথায় কান দিতে নেই। আমি ইচ্ছে করে দুটো বিয়ে করিনি। আমি কি শুনতে পারি আপনার কাহিনী? সায়নীকে ভালোবাসি আমি। বিদেশ থেকে ফিরে এসে হঠাৎ তার বিয়ের কথা শুনে মানতে পারিনি। বাবা নিজেই বিয়েটা করাবেন বলে জানিয়েছেন। ওই সময় কী করবো মাথায় কাজ করছিল না, তাই সায়নীকে বাধ্য করি আমাকে বিয়ে করতে। ওর হবু বর দেশে আসার পরে বাবাকে সব জানাবো ঠিক করেছি। নতুন বউটি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, তারপর? বাবার সাথে মনিরার গ্রামের বাড়িতে তার বন্ধুর মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে যাই আমি। ওখানে তার হবু বর আনাস আসার পথেই মারা যায়, যে কারণে মেয়েটিকে মানে মনিরাকে অলক্ষী হিসেবে গ্রামের সকলে অপমান করতে থাকে। বের হয়ে যেতে বলে গ্রাম থেকে। বাবার বন্ধুর মেয়ে মনিরা, আর মনিরার বাবা আমাকে ছোটবেলায় পানি ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন। এভাবে তাকে করা অপমান সহ্য করতে না পেরে বাবা আমার থেকে জিজ্ঞাসা না করেই বলে ফেললো মনিরাকে বিয়ে করবে আমার ছেলে। বাবাকে যদিও আমি বলেছি এই বিয়েটা আমি করতে পারবো না, তবে আমার গোপন বিয়ের কথা এত মানুষের সামনে বাবাকে জানাতে পারিনি আমি। এদিকে একটা মেয়ের অসহায়ত্ব দেখে আমারও খারাপ লাগছিল। কি হয়েছিল জানি না আমার, তবে হ্যাঁ, পরিস্থিতি মোকাবেলা করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। বিয়ে করিনি মনিরাকেও, কিন্তু আমার মন তো সায়নীতে আটকে ছিল। তাই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দেব মনিরাকে শুরুতে সবটা লুকোই আমরা। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। কিছুদিন পর আমরা বলার আগে মনিরা আমাদের ব্যাপারে জেনে যায়, তবে সবটা না। সে ভেবেছিল আমাদের মাঝে অবৈধ সম্পর্ক আছে।
জেনে কি করলো? জানার পর সে সায়নীকে অপমান করলো। মিথ্যা অপবাদ সহ্য না করতে পারে সায়নী তাকে সব সত্যিটা জানায়। সব জানার পরও নিজের কথা ভেবে মনিরা থাকতে চায় বাড়িতে। সায়নী এটা মানতে পারবে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় ছুটতে থাকে পাগলের মতো। হঠাৎ একটা গাড়ি সায়নীর দিকে এগিয়ে আসলে মনিরা তাকে বাঁচাতে গিয়ে নিজেই অ্যাক্সিডেন্ট করে বসে। কোনো ক্ষতি হয়েছে কি তার? আল্লাহর রহমতে হয়নি, সুস্থ হয়ে যায় মনিরা। তবে এই ঘটনার পরে সায়নীর মনে জন্মে তার জন্য ভালোবাসা, কিন্তু মনিরা তখন আমাদের মাঝ থেকে সরে যেতে চায়। দুটো ভালোবাসার মানুষের মাঝে দাঁড়াল হয়ে থাকতে চায়নি সে। তবে এখনও যায়নি কেন? সায়নীর জন্য। সায়নীর প্রায় অসুস্থ থাকতো, তাই তার টেস্ট করিয়েছিলাম। টেস্টের রিপোর্ট আসলো তার ব্রেন টিউমার হয়েছে। সায়নী ভেবেছিল সে সুস্থ হতে পারবে না, তাই সে চেয়েছে মনিরা আমার পাশেই থাকুক। তারও বর্তমানে মনিরাই আমার খেয়াল রাখতে পারবে। তারপর তারপর আর কি? দুই বোনের মাঝে কথা হয়েছে সায়নী সুস্থ হয়ে ফিরে আসলেও মনিরাকে তার অধিকার থেকে বঞ্চিত করবে না। সায়নীর মন বলছিল সে সুস্থ হবে না, তাই সে বাবাকেও আমাদের বিয়ের ব্যাপারে জানাতে চায়নি আর। কিন্তু মনিরা ঠিকই বাবাকে ম্যানেজ করে নেয়। সায়নী বাবার মেয়ের জায়গা দখল করেছিল আর মনিরা সবটা মেনে নিয়েছে, তাই বাবাও মেনে নেয় আমাদের। আপনি মানতে পেরেছেন কি মনিরাকে? এক বছরেও পারেনি, তবে এখন চেষ্টা করছি। আফরানের কথা শুনে সীমা আক্তার বলেন, কী দরকার এত মানামানির? ওই মেয়েকে ছেড়ে দিলেই তো হয়। এক ঘরে দুইটা বউ, ছি। কথাটি শুনে তার ছেলে বউ বলল, ছিটা শুধু মনিরা আপুর জন্যই কেন? যা করেছে আফরান ভাই ও সায়নী আপু, তাই বলে মনিরা আপু কেন শাস্তি পাবে? তিনি তো চলে যেতেই চেয়েছিলেন। তখন সায়নী অসুস্থ ছিল, এখন সে সুস্থ, বাচ্চা হচ্ছে তার। একটা মেয়ের পক্ষে কী করে মেনে নেওয়া সম্ভব এসব? তুই বলে কি করতি? আপনাকে মনিরা আপুর মতো আশা দিয়ে পরে ঠকানো হলে আপনি কি করতেন মা? সতীনের ঘরের সন্তান হতে যাচ্ছে, শুনো মেনে নিতেন এসব? আর মনিরার মা বাবা আছে, সায়নীর আপুর বলতে এই আফরানই আছে। কিন্তু সায়নী আপুকে মনিরা আপুর মতো অলক্ষ্যে অপবাদ শুনতে হয় না। মনিরা আপুর জন্য তার মা বাবাকেও কথা শুনতে হয়। আমি মনিরা আপুর জায়গায় থাকলে কখনো নিজের স্বামীকে ছেড়ে যেতাম না। আমিও সায়নীর জায়গায় থাকলে জামাই ছেড়ে যেতাম না। শাশুড়ি বউয়ের কথা শুনে মৃদু হাসি সায়নী বলল, আমরা সেটা পারছি না। পরিস্থিতি ভুল, সম্মানহানি, বেহায়াপনা যাই হোক না কেন নিজের স্বামীকে ছেড়ে যেতে পারছি না আমরা। আপনারা হয়তো খুব সহজেই বলে দিচ্ছেন যে কোনো একজন থাকলেই ভালো হতো, কিন্তু সে যে কোনো একজন কে হবে? আপনার মতে আমি, আর আপনার পুত্রবধূর মতে মনিরা। কিন্তু ঘটনা আমাদের সাথে ঘটেছে, তাই আমরাই যেতে পারছি না। সায়নীর কথা শুনে সীমা আক্তার বললেন, আফরান যাকে ভালোবাসে সে থাকলেই হয়। বিষয়টা এখন শুধু ভালোবাসাতে সীমাবদ্ধ নয়। নিজেকে একজনের জায়গায় দাঁড় না করিয়ে দুজনের জায়গাতে দাঁড় করান। আপনি হলে কি করতেন তখনই বুঝতে পারবেন। যত যাই হোক, নিজের স্বামীকে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কেননা এখানে আফরানের দোষ নেই, সে কেবলমাত্র পরিস্থিতির শিকার। কথাগুলো বলার পর লম্বা একটা শ্বাস ছাড়ল সায়নী। মনে যাই চলুক, বাইরে তা প্রকাশ করা যাবে না। আড়াল থেকে কথাগুলো শোনার পর মনিরার মনে আসলো, আমি আসলেই দুইটা ভালোবাসার মানুষের মাঝে দাঁড়াল হয়ে আছি কি? সকাল 5:30 নামাজ পড়ে সে পড়ার টেবিলে বসে এক মনে পড়ে চলেছে। মাঝে মাঝে তার মন চলে আসছে সীমা আক্তার বলা কথাগুলো। সেসব কথা ভুলে যাওয়ার জন্য জোরে জোরে শব্দ করে পড়ছে সে। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো তার মায়ের ফোন। এত সকালে মা ফোন করেছে কেন? কোনো এক অজানা ভয় কাজ করছে মনিরার মাঝে। দেরি না করে ফোন রিসিভ করলো সে। তখনই ওপাশ থেকে কান্নাজড়িত কণ্ঠে তার মা বলে উঠল, মনিরা রে, সব শেষ হয়ে গেল মনিরা, সব শেষ হয়ে গেল। মায়ের এমন আহাজারি শুনে বুকের ভেতরটায় ধুক করে উঠল মনিরার। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল সে। মায়ের উদ্দেশ্যে সে বলল, কী হয়েছে আম্মা, এমন করছো কেন তুমি? তোর বাবা ঘুম থেকে উঠছে না রে মনিরা, নামাজ পড়তে উঠছে না। বাড়ির সবাই তাকে ডাকাডাকি করছে, তাও উঠছে না। সবাই বলছে তার শরীরটা আছে, প্রাণ নাকি নেই। এসব কি বলছো সবাই? তুই আয় মা, এক্ষুনি আয়। নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে তোর বাবা। তুই না ডাকলে সে না উঠে পারবেই না। আয় মা তুই। আফরানদের দরজায় ধুমধুম শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে গেল তাদের। চোখ জোড়া কোষ দিয়ে সায়নী বলল, এই সকালে কে? মনিরা নয় তো? দরজার ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে মনিরা বলছে, আপু দরজাটা খোলো। মনিরার গলার এমন শব্দ শুনে নিজের বাবার জন্য আফরানের মনে ভয় কাজ করা শুরু করলো।
ঠিক আছে তো? তার বাবা আফরানের উদ্দেশ্যে সায়নী বলল। দরজাটা খুলো আফরান, তাড়াতাড়ি। দরজা খোলার পরে আফরানকে দেখতে পেয়ে তার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকলো মনিরা। বিছানা ছেড়ে উঠে এসে সায়নী জিজ্ঞেস করলো, মনিরা কি হয়েছে তোর? এমন করছিস কেন? আফরানের কাছ থেকে নিজে সরিয়ে নিয়ে সায়নীর পাশে এসে তাকে জড়িয়ে ধরে মনিরা বলল, আপু, আমার আব্বা নাকি চোখ খুলছে না। সবাই বলছে তিনি নাকি আর কথা বলতে পারছে না। মনিরা কান্না ভেঙে পড়ল সে। মনিরার কথাটি শুনে স্তব্ধ হয়ে গেল আফরান ও সায়নী দুজনেই। এই তো 1 মাস আগেই নুরুল আলমকে সুস্থ দেখেছেন তারা, এখন এসব কি শুনছে? নিজেকে সামলে নিয়ে মনিরার উদ্দেশ্যে সায়নী বলল, সামলা নিজেকে, তুই এমন করলে তোর মায়ের কি হবে? সায়নের কোনো কথা যেন মনিরার কানে যাচ্ছে না, এক নাগাড়ে কেঁদেই চলেছে সে। আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, মনিরার গ্রামে যাবার ব্যবস্থা করো, ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি বের করতে বলো। বাবাকে বলবো? নিশ্চয়ই, বাবার বন্ধুর মৃত্যুর সংবাদ তাকে জানাতে হবে। মনিরার পিঠে হাত বুলিয়ে সায়নী বলল, মনিরা শক্ত হ, গ্রামে যেতে হবে তোকে। সকলে তৈরি হলেও আফজল খানের কথায় সায়নী হয়নি। সায়নী প্রেগনেন্ট, এই অবস্থায় তার ওখানে যাওয়া ঠিক হবে না। ইচ্ছে থাকলেও বাবার কথা রাখলো সায়নী। গাড়িতে ওঠার আগে তার পাশে এসে আফরান বলল, সকাল 7টায় হাসি আসবে তোমার কাছে, নিজের খেয়াল রেখো। বাবার শরীর তো ভালো না, খেয়াল রেখো ওনার। মনিরা নিজেরও রেখো। সকাল 10টা পার হলো। মনিরা যখন তার গ্রামের বাড়ি এসে পৌঁছায়, তার বাবার শেষ গোসল কাজ সম্পূর্ণ হয়েছে মাত্র। বাড়ির ড্রয়িং রুমে পাটি বিছিয়ে দেহটা সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। মনিরা ধীরে ধীরে এগিয়ে গেল বাবা মৃতদেহটার দিকে। মুখের উপর থেকে কাপড় সরাতে যেন সে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পলকহীন চোখে বাবাকে দেখার পর ফুফিয়ে কেঁদে উঠে বলল, আম্মা বলেছে আমি বললে নাকি তুমি ঘুম থেকে উঠে যাবে, তাই আমি ছুটে এসেছি। উঠুন আব্বা ঘুম থেকে, দেখো না তোমার মেয়ে এসেছে। বাবার কোনো সাড়া না পেয়ে হাউমাউ করে কাঁদতে থাকলো মনিরা। আফরানের মনে পড়ে গেল তার মা হারানোর দিনটির কথা। আফরান তার পাশে এসে বসে বলল, শান্ত হও মনিরা, শান্ত হও। আফজল খানও একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে চলেছেন, আর বিড়বিড় করে তিনি বলছেন, মেয়ের সুখটা দেখে যেতে পারলে না রে নুরুল? তোর সাথে একটা রাজপুত্রের বিয়ে দিব আমি, রাজরানী হয়ে থাকবি তুই। আমার তো রাজকুমারী থাকতেই ভালো লাগছে। রাজকুমারী একসময় রাজরানী হয় রে মা। নিজের বাবার কথা মনে হতে চোখের কোনায় পানি চলে এলো সায়নীর। একদিনে মা বাবাকে হারিয়ে সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, তার উপর দিয়ে কী বয়ে গিয়েছে সে ছাড়া কারো বোঝার উপায় নেই। মা মানে মমতাময়ী, আর বাবা মানে মাথার উপর ছায়া। দুজনের একজনও সায়নীর নেই, তাই সে মনের কষ্টটা উপলব্ধি করতে পারছে সহজেই। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেল। দাফন কাজ সম্পূর্ণ করে মাত্রই ঘরে এসেছে আফরান। সে দেখতে পেল মনিরাকে ঘিরে ধরেছে গ্রামের প্রায় মহিলা। আফরান একটু কাছে যেতে শুনতে পেল একটি মহিলার কথা, আরে আমি তো বলেছিলামই এই মেয়ে রাক্ষসী। প্রথমে ভালো পোলা আনাসরে খাইছে, আর এখন নিজের বাপরে। এত চিন্তা করলে মানুষ বাঁচতে পারে? সংসারও অসুখী এই মেয়া। তাই নাকি আরেকটা বিয়ে দেবার কথা চলছিল। বাপটা এসব নিয়ে চিন্তা করতে করতেই মারা গেল রে। না হলে সুস্থ মানুষ। রাতে ঘুম দিল, সকালে আর উঠল না। মেয়ের চিন্তায় ঘুমের মাঝে ওপারে চলে গেল। মনিরার পাশে সাফরান বলল, এই মহিলাকে? শান্ত গলায় মনিরা জবাব দিল, আমার ফুফু। ফুফু হয়ে নিজের বাগ্নির নামে এসব কি বলছেন আপনি? ও আসছে আমার ভালো পোলা, 2 বিয়া কইরেও গলা জোর কমে নাই, তাই না তোমার? মনিরারে তো আরেকটা বিয়ে দিতে চাইছো শুনলাম, তা এক্ষুনি রেখে যাবে নাকি তাকে? সোনিয়ারা বেগম এতক্ষণ চুপচাপ তার কথা শুনলেন। এক পর্যায়ে মুখ খুললেন তিনি, জামাই তুমি মনিরাকে নিয়ে চলে যাও। তুমি তো মনিরার আব্বারে কথা দিয়েছিলে মনিরার খেয়াল রাখবে, কথা রাখবে না বলো? তার পাশে এসে মনিরা বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, আমার কসম লাগে, তোকে যেতে হবে, না হলে এরা তোকে শান্তিতে থাকতে দিবে না মা। চলে যা তুই, চলে যা। রক্তাক্ত 3টা শরীর, চেহারা বোঝার উপায় নেই কোনটাকে। তবে হ্যাঁ, একটা তার বাবা, একটা মা, আর একটা তার খালা ডাক্তার শনাক্ত করেছি। চোখের সামনে 3জন আপন মানুষের লাশ দেখে চিৎকার করে উঠল সায়নী। সায়নীর চিৎকার ঘুম ভেঙে গেল হাসির। সায়নী ঘুমের মাঝে আবল তাবল বলে যাচ্ছে। সায়নী তাকে ডেকে বলল, সায়নী আপু ঠিক আছো তুমি? ঘুম ভেঙে গেল সায়নীর। স্বপ্নে তার বাবা মা হারানোর দিনটা আবারও দেখতে পারল সে। হাঁপাতে হাঁপাতে বলল সায়নী, মা বাবা ভেবে চলে গেল তোমরা আমাকে ফেলে? হাসি বুঝতে পারলো আজ অনেক বছর পরে মনিরার বাবার মৃত্যুর সংবাদ শুনে নিজের
মা বাবার কথা মনে পড়ছে সায়নের। হাসি সায়নের জন্য পানি আনতে গিয়ে যাচ্ছে ডাইনিং রুমের দিকে, তখনই কলিং বেলের শব্দ শুনতে পেল সে। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 11টা 20। এত রাতে কে হতে পারে তা দেখার জন্য দরজার দিকে এগিয়ে গেল সে। সায়নীও এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। মনিরাকে মেঝের উপর চুপচাপ বসে থাকতে দেখে সায়নী তার পাশে এসে নিজের বুকে জড়িয়ে নিল তাকে। মনিরা ফুফি কেঁদে বলে উঠল, কাল পাশের বাসার মহিলাটা বলেছিল না আমার বাবা মা উভয় আছে, তাকে ডেকে বলো আপু, আমার বাবা আর নেই, তাকে ডেকে বলো।